হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা এনিমি এক্সপ্লেনেশন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর 1 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের প্রধান চরিত্র আকিকে দেখানো হয়। সে বলে নিজের ক্রাশের সাথে খারাপ ব্যবহার করা নাকি খুবই সাধারণ ব্যাপার। এমন একটা থিওরি আছে যারা এই কথাটি বলে, কিন্তু তুমি কি জানো, আমার এটা মনে হয় না। কারণ তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে তার সাথে খারাপ ব্যবহার কেন করবে? এইগুলো বলতে বলতে যখন সে তার ঘরের সামনে পৌঁছায় তখন সে দেখে তার ঘরের দরজা খোলা। পরে সে আস্তে আস্তে দরজার কাছে যায়, তখনই সে তার ঘরের ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পায়। পরে সে রাগ হয়ে দরজাটা খোলে, যেখানে সে একটা মেয়েকে বসে থাকতে দেয়। সে বলে, তুমি এত আওয়াজ দিয়ে গান কেন শুনছো? তোমার কারণে আশেপাশে মানুষ বিরক্ত হচ্ছে। মেয়েটি বলে, সেম্পাই আপনি কখন এসেছেন? আর জানেন তো কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়। ছেলেটি বলে, আরে বোকা, এটা তো আমার ঘর, আর আমি আমার ঘরে ঢোকার জন্য কেন পারমিশন নিব? আচ্ছা বলো তো, তুমি হেডফোনটা কেন লাগিয়ে রেখেছো যখন এটা ব্যবহারই করছো না? মেয়েটি বলে, তুমি এত রাগ করছো কেন? তুমি কি সত্যি সত্যি আমাকে এত বাজেভাবে পেতে চাও? ছেলেটি বলে, তুই বোকা নাকি? আমি তোকে পেতে যাবো কেন? কি আজে বাজে বকছিস? মেয়েটি বলে, চলো সেম্পাই, বলেই দাও তো, তোমার মন তো এটাই চাইছে। ছেলেটি বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মেয়েটি বলে, যাই হোক সেম্পাই, আপনাকে নক করে আসার উচিত ছিল। আপনি নিজে একবার ভাবুন না, যদি এখানে আমি জামা কাপড় বদলাইতাম তখন তো আপনি সবকিছু দেখে ফেলতেন। নাকি তুমি এটাই চেয়েছিলে আমাকে এইভাবে দেখতে? ছেলেটি বলে, অনেক হয়েছে, এখন চুপ করো, তা না হলে আমি পুলিশকে কল করবো। মেয়েটি বলে, আমি ভয় পাই না, তোমার যা মনে চায় তুমি তা করো। এরপর ছেলেটি জানায় ওর নাম হচ্ছে ইরুহা, ও আমার বন্ধুর ছোট বোন, কিন্তু কেন জানি ও সবসময় আমার পিছনে লেগেই থাকে। এরপর মেয়েটি বিছানায় শুলে পড়ে। এটা দেখে আকি একটু লজ্জা পায়। মেয়েটি এটা দেখে বুঝতে পারে আকি একটু ব্লাশ করছে। তারপর সে তার দুই ঢাবের মাঝখান থেকে একটা চাবি বের করে। আকিটা দেখে বলে, আমি তোমাকে চাবিটা এই জন্য দেইনি। ইরুহা বলে, এবার থামো তো, আমি জানি তুমি এখানে কি চাও। তুমি আমাকে খুব খারাপ ভাবে পেতে চাও, তাই এতগুলো বাহানা বানাচ্ছ। ছেলেটি বলে, তুমি আমার রুম থেকে এখনই বের হয়ে যাও, তোমাকে ওভাবে পাওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। ইরুহা বলে, তুমি কতটা অভদ্র, একটু ভালো করে তো বলতে পারতে। ছেলেটি বলে, এবার যাও এখান থেকে, আর কখনো ফিরে আসবেন। মেয়েটি বলে, আমি তোমার বন্ধুর বোন, তার মানে তোমারও তো বোন হই। তখনই আকির ফোনে একটা কল আসে। সে ইরুহাকে বলে, এই কলটা অনেক ইম্পর্টেন্ট, তাই আমাকে কোনো রকমের ডিস্টার্ব করবা না। ইরুহা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, তুমি আরামে কথা বলে নাও। তারপর ফোনের ওপাশ থেকে একজন বলে, আকি তোমার সাথে কথা বলি না কতদিন, আর তুমি কেমন আছো? ছেলেটি বলে, প্রেসিডেন্ট আপনি আমাকে ফোন করেছেন কারণ কি? তখন লোকটা বলে, তুমি এরকম ভাবে বলছো কেন? তুমি তো আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো। আকি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর আকি বলে, তাহলে আপনি কি এটা করবেন না? লোকটা বলে, এমন না যে আমি এটা করবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। আকি বলে, কি শর্ত? তার আঙ্কেল বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? এটা শুনে আকি আর ইরুহা দুজনেই চমকে যায়। তারপর আমরা দেখি ইরুহা উল্টাপাল্টা কিছু ভাবতে ছিল। তারপর সে আকির কাছে এসে মিউ মিউ করতে থাকে। এটা শুনে তার আঙ্কেল বলে, তুমি কি বিড়াল পালছো নাকি? আকি বলে, মানে কিছুক্ষণ আগে একটা বিড়াল পালা শুরু করেছি। তারপর তার আঙ্কেল বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বিড়ালটার খেয়াল রেখো, কারণ বিড়ালটাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার সাথে পরে দেখা করে সবকিছু জানিয়ে দিব। আকি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয়। আকি বলে, প্রতিটা নিঃশ্বাসের সাথে তুমি মৃত্যুর কাছাকাছি যাচ্ছ। মানে আমিও জানি না, তুমিও জানো না আমাদের ভবিষ্যৎ কিরকম হতে চলেছে, তাই আমি আমার প্রতিটা সেকেন্ড খুব আনন্দের সাথে ব্যবহার করি। পরে আমরা দেখি আকির পিছন থেকে একটা ছেলে আসে। আকি তাকে খাতাটা দিয়ে বলে, এই নাও, আমি তোমার হোমওয়ার্ক করে দিয়েছি। ছেলেটি বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি যদি না থাকতে তাহলে আমার যে কি হতো। আকি তখন জানায়, এ আমার বেস্ট ফ্রেন্ড, এর নাম হচ্ছে উজুমা। তখনই তাদের অঙ্কের টিচার আসে। তখন আকি বলে, এই টিচারটা একটা বিষাক্ত রানী, একে দেখলে আমার হরমোন এবং আরো অনেক কিছু উল্টো পাল্টা হয়ে যায়। তখন সিন বদলায় আর আমরা দেখি একটা ছেলে দৌড়ে এসে আকিকে বলে, এই আকি, তোর সাথে দেখা করার জন্য একটা মেয়ে এসেছে। আকি বলে, কি বলছিস তুই? পরে সে দৌড়ে দেখতে যায়। সে গিয়ে দেখে ওটা হচ্ছে ইরুহা। ইরুহা তখন আকির সাথে অনেক কিউট ভাবে কথা বলছিল। আকি বলে, এত কিউট ভাবে আমার সাথে কথা বলার দরকার নাই, আমি জানি তুমি এটা ইচ্ছে করে করছো যাতে সবাই আমাদের সন্দেহ করে। মেয়েটি বলে, কি বলছো তুমি? আমি তো সবসময় এইভাবেই কথা বলি তোমার সাথে। আকি বলে, ইয়ার, এই মেয়েটা কোনো একদিন আমাকে মেরেই ছাড়বে। ইরুহা বলে, চলো আজকে একটা কাজ করি, আমরা দুজনে একসাথে বাড়ি যাই। আকি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইকেও ডেকে নিচ্ছি। মেয়েটি বলে, ভাইকে কেন ডাকবে? আমি আর তুমি যাব, মানে আমরা দুজন কাপল না তাই? এটা শুনে আকি একদম আশ্চর্য হয়ে যায় আর বলে, এটা আবার কবে হলো? মেয়েটি বলে, এরকম বলো না তুমি, আমার মন ভেঙে দিবে। কালকেই তো আমরা একে অপরকে আমাদের ফিলিংস এর কথা জানিয়েছি, তাহলে এতক্ষণ ধরে তুমি আমার সুযোগ নিচ্ছিলে? তুমি সত্যি খুব একটা খারাপ মানুষ। এটা শুনেই পুরো ক্লাস একদম অবাক হয়ে যায়। আকি বলে, আরে পাগলি থাম তো, কি বলে যাচ্ছিস? এরপর আকিও ভাইয়ের কাছে ব্যাগটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি আকি মেয়েটাকে নিয়ে একটা খালি জায়গায় এসেছে আর বলে, তুই কি আজে বাজে বলছিলি? আর তুই কবে থেকে আমার গার্লফ্রেন্ড হয়ে গেলি? ইরুহা বলে, তুমি এভাবে বলতে পারো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ছেলেটি বলে, অনেক হয়েছে, তুমি আমার মাথা খারাপ করে দিয়েছো, আমি এখন এখান থেকে যাচ্ছি। যেই ও যেতে লাগে অমনি মেয়েটা ওকে পিছন থেকে জড়ি ধরে আর বলে, এবার তো মেনে নাও, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ছেলেটা নিজের উপর থেকে কন্ট্রোল হারানো শুরু করে। তখনই মেয়েটা বলে, কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? তুমি কি মনে করেছো আমি সত্যি তোমাকে ভালোবাসি? না, আমি শুধু তোমার সাথে মজা করছিলাম। ছেলেটি বলে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা, আর ওকে দাওয়া দেওয়া শুরু করে। এরপর সিন বদলায় আর আমরা দেখি আকি ওর আঙ্কেলের সাথে বসে আছে। ওখানে ওরা একটা গেম নিয়ে কথা বলছিল। তার আঙ্কেল বলে, তাহলে গেমটা কি তুমি বানিয়েছো? আকি বলে, হ্যাঁ, আমি আর আমার বন্ধু মিলে
মিলে বানিয়েছি। তারপর তার আঙ্কেল বলে, তুমি তো খুব ট্যালেন্টেড, তোমার বয়সে আমি তো এর ধারে কাছেও ছিলাম না। আকি বলে, আমি ওয়াশরুম হয়ে আসি। তারপর ছেলেটি কিছু ভাবতে ভাবতে ভুলে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে। তখনই ও দেখে ওর সামনে একটা মেয়ে কাপড় চোপড় পরতেছিল। মেয়েটা অনেক জোরে চিৎকার করে এবং ওকে একটা পাঞ্চ করে। এরপর সিন বদলায়, আমরা দেখি মেয়েটি সহ তারা দুজন একসাথে বসেছিল। তার আঙ্কেল বলে, এটা হলো তোমার বোন, মানে আমার মেয়ে। ছেলেটি বলে, এটা কবে হলো? আমার তো এ বিষয়ে কিছুই মনে নেই। তার আঙ্কেল বলে, তোমার মনে নেই তুমি ওর সাথে ছোটবেলায় একসাথে খেলা করতে? ওর নাম মাসিরো। ছেলেটি বলে, খেলতাম নাকি? আমার তো কিছুই মনে নেই। আঙ্কেল বলে, হ্যাঁ একদম, তোমার হয়তো কিছুই মনে নেই, কিন্তু ও তোমার খুব ভালো বন্ধু ছিল। আকি বলে, ও আচ্ছা। তার আঙ্কেল বলে, কিছুদিন পর ও তোমার স্কুলে ট্রান্সফার হতে যাচ্ছে। আকি বলে, এটা তো ঠিক আছে, কিন্তু আমার কি করতে হবে? লোকটি বলে, যেমন তুমি বলেছিলে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, তাই আমি চাই তুমি আমার মেয়ের ফেক বয়ফ্রেন্ড হয়ে থাকো, যাতে ওকে কেউ বিরক্ত না করে। আকি বলে, আমি এটা কেন করব, আর এতে আমার কি লাভ? তার আঙ্কেল বলে, তোমার লাভ আছে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। আকি বলে, আচ্ছা ঠিক আছে। পরে আকি মেয়েটার সাথে হাত মিলাতে যায়, কিন্তু মেয়েটা হাত না মিলিয়ে তাকে লুচ্চা বলে, আর যারা ওখানে ঝগড়া করতে থাকে। তার আঙ্কেল বলে, দেখো তো তোমরা এখনই কত ভালোভাবে মিশছো। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। তো এপিসোডটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর 2 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আশা করছি এর আগের এপিসোডটি তোমরা অনেক এনজয় করেছো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা ইরুহাকে দেখতে পাই। সে আকিকে বলে, সেনপাই গুড মর্নিং, কিন্তু আকি তাকে কোনো কিছুই বলে না। ইরুহা জিজ্ঞাসা করে, সেনপাই কিছু হয়েছে নাকি? আকি ওকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখন ইরুহা বলে, সেনপাই সত্যি সত্যি বলো তো, কালকে যে মিটিং এ গিয়েছিলা সেখানে কিছু হয়েছে? আকি বলে, এটা তোমার ব্যাপার না, তাই তুমি এসব থেকে দূরে থাকো। এটা বলি সে চলে যায়। এরপর আমরা মাসিরোকে দেখতে পাই। ও ক্লাসের সবার কাছে তার পরিচয় দিচ্ছিল আর বলে, আকি আমার বয়ফ্রেন্ড। এটা শুনে ক্লাসের সবাই একদম অবাক হয়ে যায়। পরে একটা ছেলে মাসিরোকে বলে, তোমরা দুজন প্রথম কোন জায়গায় দেখা করেছিলে? মেয়েটি বলে, ওটা আমার মনে নেই। তারপর সে আকির পাশে এসে বসে পড়ে। আকি বলে, তুমি সবার সামনে ওভাবে কথা বলছিলে কেন? মেয়েটি বলে, তুমি আমার সাথে কথা বলবে না? আমি জানি তুমি একটা লুচ্চা ছেলে। আকি বলে, তুমি আমাকে যা কিছু বলবে সেটা বাইরে গিয়ে বলতে পারো, কিন্তু এখানে বললে সবাই জেনে যাবে আমাদের ফেক রিলেশনের কথা। তখন উজুমা আকিকে বলে, তুমি তো এ বিষয়ে আমাকে কিছুই বলনি, মানে কবে থেকে তুমি রিলেশন করছো? আকি বলে, তুই যা ভাবছিস আসলে তা কিছুই না, আমি আর মাসিরও ফেক রিলেশন করছি। উজুমা বলে, ও আচ্ছা এই ব্যাপার, কিন্তু তুমি এটা ভুল না, আমার বোনও কিন্তু তোমাকে পছন্দ করে। আকি বলে, আর এরকম কিছু না, ও শুধু আমাকে বিরক্ত করার চেষ্টা করে। এরপর ক্লাসে তাদের অঙ্কের টিচার আসে আর সবাইকে বলে, তোমাদের মধ্যে কে কে হোমওয়ার্ক করনি বলো তো? এরপর একটা ছেলে বলে, আমাকে মাফ করবেন, মানে আমি করতে ভুলে গিয়েছি। ম্যাম বলে, এবারের জন্য আমি তোমাকে মাফ করছি, কিন্তু এর পরের বার থেকে যদি তুমি হোমওয়ার্ক না করো তাহলে আমি তোমার অবস্থা খারাপ করে দিব। ছেলেটি বলে, আচ্ছা ম্যাম ঠিক আছে। ক্লাস এখানেই শেষ হয়ে যায়। যখন ম্যাম ক্লাস থেকে চলে যাবে, এখন আকিকে বলে, আকি তুমি আমার সাথে স্টুডেন্ট কাউন্সিল অফিসে দেখা করো। আকি বলে, ঠিক আছে। তখন একটা ছেলে বলে, আরে ভাই এই হট ম্যামটা তোকে নিয়ে আবার কি দরকার পড়লো? তখন আকি বলে, আমি কিভাবে জানবো, আমাকে ডেকেছে তাই আমার যাওয়া লাগবে। এরপর আকি স্টুডেন্ট কাউন্সিল অফিসের সামনে যায় আর বলে, আমি আকি। এটা শুনেই ভিতর থেকে আওয়াজ আসে, আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে আসো। এরপর ছেলেটি দরজা খুলে ভিতরে চলে আসে। এরপর আমরা দেখি তার ম্যাম আকির কাছে মাফ চাচ্ছিল। এরপর ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে তুমি তো নিজের ভুল স্বীকার করেছো। এরপর আকি আমাদের জানায় ওর ম্যাম ওদের গেমের তৃতীয় মেম্বার, মানে ওর গেমের 5 জন মেম্বার আছে, তার ভিতরে তৃতীয় মেম্বার হচ্ছে কাগেচি। আকি ওকে একটা কাজ দিয়েছিল, কিন্তু এই মেয়ে নিজের কাজ করার কারণে ওই কাজটা আর করতে পারেনি। এই বিষয়টা আকির একদমই পছন্দ হয়নি। তারপর ছেলেটি বলে, আমি তোমাকে যে কাজটা দিয়েছি সেটা কতটুকু করেছো? তারপর মেয়েটি ওই জিনিসটা এনে দেখায় আর বলে, দেখো আমি এই পর্যন্ত করেছি। আকি বলে, ও আচ্ছা এটা তো খুব ভালো কথা, তুমি তো এখনো শুরুই করনি, এদিকে আয় তুই, আমি তোকে দেখাচ্ছি। পরেও মেয়েটিকে একটা সিন্ধুকের ভিতরে ঢোকাচ্ছিল আর বলে, এখন থেকে তুই এটার ভিতরে থাকবি। মেয়েটি বলে, এরপর থেকে এরকম হবে না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছেলেটি বলে, আচ্ছা এটাই তোমার লাস্ট সুযোগ? তারপর মেয়েটি বলে, সত্যি তুমি আর মাসিরু কি ডেট করছো? আকি বলে, এরকম কিছু না। তারপর ও সবকিছু খুলে বলে। মেয়েটি বলে, ও আচ্ছা তাহলে এই ব্যাপার। তারপর এখানে কাগেচি জানায়, তুমি কি জানো মাসিরু এই স্কুলে কেন এসেছে? আকি বলে, না তো। কাগেচি বলে, মাসিরু আগে যে স্কুলে পড়তো ওখানে সবাই ওকে বুলি করতো, তাই ও স্কুল ট্রান্সফার করিয়েছে। তো আমি চাই তুমি এই স্কুলে ওকে একটু ভালো ফিল করাও, যাতে ও নিজের লাইফটাকে একটু এনজয় করতে পারে। আকি বলে, আচ্ছা ঠিক আছে। আর এখানে কাগেচিকে বেশ খুশি দেখাচ্ছিল। এরপর আমরা ক্লাসের দৃশ্য দেখতে পাই, যেখানে আকি মাসিরুকে বলে, মাসিরু আমরা কি একসাথে বাড়ি যেতে পারি? মাসিরু বলে, অনেক হয়েছে, তুমি আমার কোনো বয়ফ্রেন্ড নয় আর আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। এরপর আকি বলে, একটু আসতে বলো, তা না হলে সবাই শুনে যাবে। এরপর ও আকিকে সরি বলে আর ওর ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা উজুমাকে দেখি, ও এখানে আকির সাথে কথা বলছিল। ও বলে, সত্যি বলো তো ভাই, তোদের দুজনের মধ্যে সব ঠিক আছে তো? আকি বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এরপর সিন বদলায় আর আমরা দেখি আকি ফাইনালি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। এরপর ইরুহা তার পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, এখন বলো তো আমি কে? আকি বলে, চেনার কি আছে, আমি জানি এটা তুমি, মানে ও ইরুহার কথা বলছে। এই মেয়েটি আকিকে পেছন থেকে পুরোপুরি ভাবে জড়িয়ে ধরে আর বলে, সেনপাই কিছু নোটিশ করছো? ও বলে, মানে কি নোটিশ করব? মেয়েটি বলে, নরম এবং ডাবের মতো বড় জিনিস। এরপর আকি নোটিশ করে যে ওর 2 ডাব আমার পিকে পুরোপুরি ভাবে লেগে আছে আর ছেলেটা এখানে বেশ লজ্জা পায়। ইরুহা বলে, হ্যাঁ একদম, আমি তোমাকে এটাই ফিল করাতে চেয়েছিলাম, এখন বলো কেমন লাগছে তোমার? ছেলেটি বলে, আরে এই মেয়েটা কি বলছে, ও কি পাগল টাগল হয়ে গেল নাকি? তারপর ইরুহা বলে, তুমি কি জানো আমি কিন্তু ভিতরে কিছুই পরিনি, শুধু এই শার্টটা পরে এসেছি, তো এখন তোমার কেমন অনুভব লাগছে? কিন্তু আকি এখানে
এখানে কিছুই বলে না। এরপর ছেলেটি ভাবে যদি আমি ওকে সরাতে যাই তাহলে সবাই দেখে ফেলবে ও যে ভিতরে কিছুই পড়েনি। যদি এমনটা হয় তাহলে ওর ভাই আমার উপর রেগে যাবে, তারপর মাসিরু এসব কথা জানতে পারবে, আর এরপরে আঙ্কেল এই কথাগুলো জানতে পারবে। যখনই নিয়ে এগুলো জানবে আমি যা যা প্ল্যান করেছি সব বরবাদ হয়ে যাবে। মানে এই মেয়েটার একটা ভুলের কারণে আমার সব প্ল্যান বরবাদ হয়ে যাবে। না, কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না, আমি ওকে কাউকে দেখতে দেবো না। তখনও ইরুহাকে তার পিঠে নিয়ে দৌড়াতে লাগে। ইরুহা বলে আমাকে নিচে নামাও, আমি তোমার সাথে মজা করছিলাম, আমার কিছুই দেখা যাচ্ছে না। ছেলেটি বলে না, আমি তোমাকে এভাবেই নিয়ে যাব। আর সত্যি সত্যি ও ইরুহাকে পিঠে নিয়ে দৌড়াতে লাগে। মেয়েটি বলে আমাকে নিচে নামিয়ে দাও, তুমি যা ভাবছো তার কিছুই না। তারপর আকি তাকে নিচে নামিয়ে দেয়। তারপর ইরুহা বলে আমি ভিতরে পড়েছিলাম, কিন্তু তোমাকে অকওয়ার্ড ফিল করানোর জন্য আমি ওটা খুলে ফেলেছিলাম। আকি ভাবে এই মেয়েটা পাগল না। এরপর সিন বদলায় আর আমরা দেখি তারা দুজনে বাড়ি যাচ্ছিল। তখন তারা মাসিরোকে দেখতে পায়। মাসিরো বলে তোমরা দুজন আমার পিছু করছো নাকি? আকি বলে না। মাসিরো বলে হ্যাঁ, তোমরা আমার পিছু করছো, এটা আমার অ্যাপার্টমেন্ট আর এখানে আমি থাকি। আকি বলে এক মিনিট, সম্ভবত তুমি এখানে ভুল করছো। আসলে তোমার রুম নাম্বার হলো 501 আর আমার রুম নাম্বার হলো 502, আর ইরুহা এবং উজুমা রুম নাম্বার হলো 503 আর 504। ফোন নাম্বার হচ্ছে আমাদের ম্যামের, আর আমরা সবাই এখানে থাকি। এটা শুনে মাসিরো একটু বেশি শক হয়ে যায়। মাসিরো বলে এটা কবে হলো? যদি আমি জানতাম তাহলে কখনোই এখানে আসতাম না। আকি বলে এখন আফসোস করে লাভ নেই, চলে যখন এসেছো তখন এখানেই থাকা শিখে নাও। আর এখানেই 2 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। ওয়েল, এপিসোডটা কিরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমরা দেখবো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইনফর্ম মি এর 3 নম্বর এপিসোডের এক্সপ্লানেশন। আশা করছি এর আগের 2টি এপিসোড তোমরা অনেক এনজয় করেছো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের আকি এবং তার সব বন্ধুদের দেখানো হয়। তারা সবাই পার্টি করছিল। তারা এই জন্য পার্টি করছিল কারণ তাদের যে গেমটা রয়েছে সেটার ভিতরে নতুন একজন মেম্বার যোগদান করেছে। তখন উজুমা বলে ভাই সত্যি কি দারুণ খাবার বানিয়েছিস তুই, মানে তোর ভিতরে প্রতিবার কোনো কমতি নেই, তুই একটা অসাধারণ ছেলে। আকি বলে ও আচ্ছা তাই নাকি? তারপর আকি বলে যাই হোক এখন সিরিয়াস হয়ে যাও, আমি তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কাজে ডেকেছি। তারপর ওরা সবাই সিরিয়াস হয়ে আকির কথা শুনতে থাকে। আকি বলে মাসিরও এখানে এসেছে, তাই আমি ওকে একটা ওয়েলকাম পার্টি দিতে চাই। এজন্য তোমরা প্ল্যান করো আমরা কিভাবে ওকে ওয়েলকাম পার্টি দিতে পারি, মানে আমাদের কি কি করা উচিত। এটা শুনে ওরা বলে আইডিয়াটা ভালো তো, তাহলে আমরা এটা করতে পারি। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি পার্টির 6 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা আকিকে দেখি সে মাসিরোর বাসার সামনে এসে কলিং বেল বাজাচ্ছিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। আকি বলে আরে কানের ভিতরে কি দিয়ে রেখেছো, দরজাটা খুলছে না কেন? মাসিরো বলে তুমি কি গাধা নাকি, উইকেন্ডটা ঘুমানোর জন্য, এভাবে বেল বাজিয়ে ডিস্টার্ব করার জন্য না। আকি বলে এটা তো আমার জানা ছিল না। যাই হোক শুক্রবার একটা পার্টি হতে চলেছে আমার বাসায়, তাই আমি চাই তুমি ওখানে এসো। মেয়েটা এটা শুনে অনেক রাগ হয়ে যায় আর সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। এরপর অনেকদিন ধরে আকি চেষ্টা করেই যায় মাসিরোকে তার পার্টিতে আনার জন্য, কিন্তু কোনোভাবে সে সফল হতে পারে না। এরপরে আমাদের পার্টির 2 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে ছেলেটি বলে মাসিরো তোমার মনে আছে তো পরশু আমার বাড়ি পার্টি আছে, তোমাকে আসতে হবে কিন্তু। মেয়েটি বলে এবার থামো তো, তুমি শুধু আমাকে বিরক্ত করেই যাচ্ছ। ছেলেটি বলে না আমি থামবো না। আর ওদের কথায় ক্লাসের সবাই শুনছিল। আকি বলে আমার কথা তোমাকে মানতেই হবে, কিন্তু মেয়েটি তার কথা না মেনে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য বদলাই, আমরা দেখি আকি এবং ইরুহা দুজনে শপিং করছিল। তখন তার চোখে একটা খাবারের জিনিস পড়ে আর সে দৌড়ে ওখানে যায় আর বলে এটা তো অনেক দারুণ দেখাচ্ছে, আমাকে এটা টেস্ট করে দেখা লাগবে যে এটা কি রকম। তারপর এটা খেয়ে বলে সত্যি বলতে এটা অনেক মজার। আর ও বলে সেনপাই তুমি একটা টেস্ট করে দেখো, এটা অনেক ভালো। ছেলেটি বলে আরে শরত আমি এটা খাচ্ছি না, মানে তুমি বললে আমার খাওয়া লাগবে নাকি? এইটুকু শুনে ওই মহিলাটা বলে কি অভদ্র ছেলেরে বাবা, নিজের গার্লফ্রেন্ডের কথাও শোনে না। তখন ছেলেটি বলে গার্লফ্রেন্ড? আরে না ও আমার গার্লফ্রেন্ড নয়। তখন মেয়েটা অনেক কিউট ভাবে বলে সেনপাই আপনি আমার সাথে এরকম করতে পারেন না, তোমাকে এটা খেতে হবে। ছেলেটি বলে আরে যাও যাও আমার এখন খেতে ইচ্ছা করছে না। তখন ওই মহিলাটা বলে ছেলেটা কি নিষ্ঠুর, নিজের গার্লফ্রেন্ডকে এভাবে কেউ কাঁদায়, তোমাকে এটা খেয়ে নেওয়া উচিত। তখন ছেলেটি বলে আচ্ছা ঠিক আছে এদিকে দাও। মেয়েটি বলে না এখন আমি আর খাওয়াচ্ছি না, এটা খেতে হলে আমার কাছে অনুরোধ করা লাগবে। আকি বলে কি অনুরোধ করব আমি তোমার কাছে? মেয়েটি বলে হ্যাঁ একদম, এখন তুমি আমাকে অনুরোধ করো যে এটা তোমার খেতে ইচ্ছা করছে। পরে ছেলেটা অনেক অনুরোধ করে। মেয়েটি বলে আচ্ছা তুমি যখন এত অনুরোধ করছো আমি তোমাকে খাওয়াতে পারি। তারপর ওকে টেস্ট করে আর এটা আকিরও খুব পছন্দ হয়েছিল আর বলে সত্যি এই খাবারটা অনেক সুস্বাদু। আর মহিলাটা পিছন থেকে ওদের মজা নিচ্ছিল। ও বলে কি সুন্দর না, ওরা কি ভালো কাপল। ওয়েল এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ওরা দুজন আরো শপিং করছিল। তখন ইরুহা বলে সেনপাই তুমি কি মাসিরোকে পার্টির জন্য মানাতে পেরেছো? নাকি বলে না এখনো পর্যন্ত পারিনি, মানে আমি চেষ্টা করছি কিন্তু কোনোভাবে মানছে না। এরপর ইরুহা টমেটো জুস নামাচ্ছিল আর তখনই হঠাৎ করে ওর পা পিছলে যায়, কিন্তু তখনই আকি ওকে ধরে ফেলে। তারপর মেয়েটি বলে তুমি না খুব ভালো, মানে তুমি চেষ্টা করতে থাকো, দেখবা ঠিকই ওকে মানিয়ে নিতে পারবা। ছেলেটি বলে হ্যাঁ একদম
একদম, আমি তো হার মানবো না। এরপরে আমাদের মাসিরও দৃশ্য দেখানো হয়, যেখানে মাসিরও শুয়েছিল আর বলে আকি আমাকে যতবারই বলুক না কেন আমি ওর পার্টিতে যাব না, একদমই যাব না। এরপর আমাদের পার্টি যেদিন হবে ওই দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আকি বলছে মাসিরও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, কিন্তু মাসিরও তার কথা না শুনে ক্লাস থেকে বেরিয়ে যায়। ছেলেটি বলে এটা কি হলো, সমস্যা নেই, এখন আমার আসল প্ল্যানের পাল্লা। আরো পিছনে ঘুরে বলে উজুমি সব রেডি তো? উজুমি বলে হ্যাঁ, মানে তুমি যেভাবে বলেছিলে সব সেভাবেই করা হয়েছে। তারপরও সবাইকে ফোন করে বলে তো চলো শুরু করা যাক আমাদের প্ল্যানটা। তারপর আকি আবার মাসিরোর কাছে যাই, কিন্তু মাসিরও তার কোনো কথা না শুনে বলে এবার থামো তো, আমি তোমার কোনো পার্টিতে যাব না। ছেলেটি বলে তোমার মনে আছে আজ আমার ডিনার পার্টি? মেয়েটি বলে হ্যাঁ মনে আছে তো, কেন কি হয়েছে? আকি বলে যাই হোক, আমি তোমাকে এই জন্য আটকাচ্ছি না, আসল ব্যাপারটা হচ্ছে আমি আর তুমি কি একসাথে বাড়ি যেতে পারি? মাসিরও বলে কি সত্যি, মানে তুমি আমাকে আর জিজ্ঞাসা করবে না? আকি বলে না, যদি তোমার মন না চাই তাহলে আমি কেন তোমাকে জোর করব? আর মনে মনে ভাবে এবার তো আর মানা করবে না, কারণ আমি দেখতে এতটাও খারাপ নয়। আর যেই হো উপরের দিকে তাকায় দেখে মেয়েটা ওখান থেকে গায়েব হয়ে গেছে। মাসিরও দৌড়াচ্ছিল আর আকি পিছনে দৌড়াচ্ছিল। মাসিরও বলে অনেক হয়েছে, তুমি আমাকে দাওয়া করছো কেন? আকি বলে তুমি দৌড়াচ্ছ তাই তোমাকে আমি দাওয়া করছি। মেয়েটি বলে আরে আমরা তো একই বাড়িতে যাচ্ছি, তাহলে তুমি আরামে যাও না, আমার পিছু কেন করছো? আকি বলে না, আজ আমি তোমার সাথে বাড়ি যাব। এরপর সিন বদলায় আর আমরা দেখি মাসিরও একটা নদীর ধারে এসে দাঁড়ায়, আর তখনই ছেলেটা আসে আর বলে আরে তুমি এখানে কি করছো? মেয়েটি বলে এটা তো আমার জিজ্ঞাসা করা উচিত, কারণ তুমি আমার পিছু নিচ্ছ। তখন আকি বলে তুমি আমাকে এটা বলো যে গত এক সপ্তাহ ধরে তুমি কয়টা বন্ধু বানিয়েছো, মানে তুমি তোমার ক্লাসে আমাকে ছাড়া আর কয়জনের সাথে কথা বলতে পেরেছো? তুমি কি স্কুলের জন্য ট্রান্সফার করিয়েছো যাতে এভাবে জীবন কাটাতে পারো? আর এইটুকু শুনেই মেয়েটা পিছনে ফেরে। আকি বলে রেস্টুরেন্টে যা হয়েছে সেটা আমার ভুল ছিল আর আমি ওটার জন্য ক্ষমা চাচ্ছি। মেয়েটি বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তখনই ওর পা পিছলে যায় আর নদীতে পড়ে যেতে লাগে, কিন্তু আকি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ও নিজেও নদীতে পড়ে যায়। এরপর ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে বলে আহ সাংঘাতিক, ওকে তো অনেক সেক্সি লাগছে। ছেলেটি তাড়াতাড়ি ওর মুখটা ঘুরিয়ে নেয়। মেয়েটি বলে এটা তুমি কি করছো? ছেলেটি বলে তেমন কিছু না, তোমাকে একটু বেশি সেক্সি লাগছে তাই, এতে আমার কোনো দোষ নেই। মেয়েটি যখন দাঁড়াতে যায় তখন আবার পিছলে গিয়ে পড়ে যেতে লাগে, কিন্তু আকি তাকে ধরে ফেলে আর বলে যতক্ষণ না পর্যন্ত তুমি ভালোভাবে দাঁড়াতে না পারছো ততক্ষণ আমি এভাবেই তোমাকে ধরে রাখবো। মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে। এর পরের দৃশ্যে আমরা দেখি আকি এবং মাসিরো একসাথে বসে আছে। আকি বলে আজকে আমাদের দুজনকে কাপলের মতো লাগছে। মাসিরো বলে হ্যাঁ কাপলের মতো লাগছে তো, কিন্তু আমি আগে এরকম কাপলের বাজেট ড্রেস দেখিনি। এটা বলেই মেয়েটি হাসতে শুরু করে। ছেলেটি বলে দেখো তুমি বেশি রুট কথা বলছো। মেয়েটি বলে আরে না এমনটা নয়, তুমি জানো রেস্টুরেন্টে যা হয়েছে এজন্য আমি তোমার উপর রেগে নেই, আমি শুধু চাই না কেউ আমাকে ঘৃণা করুক, আর তুমি তো একদমই না, এই জন্য আমি সবার কাছ থেকে দূরে থাকতে চাই। আকি বলে না এরকম কিছুই নয়, আর তুমি কি জানো আমি একটা গেম তৈরি করেছি? মেয়েটি বলে হ্যাঁ আমার বাবা আমাকে বলেছিল। আকি বলে ও আচ্ছা, তো তুমি আমাকে এটা বলো তুমি ক্লাসের কাউকে এই বিষয়ে জানাওনি? আকি বলে না একদমই না, আর কেনই বা বলবো, আমি কারো অ্যাটেনশন চাই না। মেয়েটি বলে কেন, কেউ যদি তোমার প্রশংসা করে তাহলে তোমার ভালো লাগবে না? ছেলেটি বলে বিষয়টা এমন না, কিন্তু আমি মনে করি আমি জীবনটা যত একা কাটাতে পারবো ততই ভালো থাকবো। তারপর ছেলেটি বলে তাহলে চলো আমরা এখন বাড়ি যাই, তোমার সমস্যা নাই তো? মেয়েটি বলে না আমার কোনো সমস্যা নেই। ওয়েল এইখানে সিন শিফট হয় আর আমরা দেখি ওরা দুইজন বাসায় এসে পড়েছে। আকি বলে আমি আশা করব আমাদের দুজনের ভেতরে পরের সপ্তাহ থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। মেয়েটি বলে হ্যাঁ একদম। তারপর যখনই মেয়েটা তার দরজা তালা খুলতে যাবে সেই দেখে তার দরজা আগে থেকেই খোলা। এটা দেখে ছেলেটি বলে দাঁড়াও, আগে আমাকে ভিতরে যেতে দাও, তারপর তুমি আমার পিছনে এসো। যখনই মেয়েটা ভিতরে ঢোকে তখন আকি তাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকিয়ে দেয়, আর আমরা দেখি ওখানে লাইট জ্বলে ওঠে আর ওর সব সদস্যরা রয়েছে। আর ওরা বলে তোমাকে আমাদের টিমে অনেক অনেক শুভেচ্ছা। এরপর ওরা জানায় এটা হচ্ছে তোমার ওয়েলকাম পার্টি। এটা শুনে মাসিরও একটু অবাক হয়ে যায় আর বলে তোমরা এটা কবে করলে, আর আমার অ্যাপার্টমেন্টে কি করছো? তোরা জানা এটা তোমার অ্যাপার্টমেন্ট নয়, এটা হচ্ছে আকির অ্যাপার্টমেন্ট, আমরা একটু অদল বদল করেছি। এখানে মেয়েটি বলে তোমরা আমার জন্য এত কিছু কেন করছো? ওরা বলে আমরা এখানে যে 4 জন আছি সবাই একসাথে থাকে, কিন্তু এখনো একজন আরেকজনকে ভালোভাবে চিনি না, তাই আমরা চাই সবার সাথে পরিচয় হোক। এরপর মাসিরও সিদ্ধান্ত নেয় আজকে থেকে আমি ওদের টিমে জয়েন হয়ে যাব। আর এখানেই 2 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমরা দেখবো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর 4 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আশা করছি এর আগের দুটো এপিসোড তোমরা অনেক এনজয় করেছো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা আকি এবং ইরোহাকে দেখতে পাই। ইরোহা আকিকে বলছে আমি যে তোমার গেমে ভয়েস দিই এটা কিন্তু কেউ জানে না। বিষয়টা কি অদ্ভুত তাই না? মানে ভয়েসটা তো সবাই শোনে কিন্তু কেউ বুঝতে পারে না এটা কার ভয়েস। সে আরো বলে যে আমার ভাই উজুমের কারণেই আমাদের দেখা হয়েছিল। বিষয়টা খুব আনএক্সপেক্টেড। পরের দৃশ্যটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আকি আমাদের জানায় যখন সে প্রথমবার উজুমির সাথে দেখা করতে গিয়েছিল তখন অভিজ্ঞতাটা খুব অদ্ভুত ছিল। স্কুলের সব ছেলেমেয়েরা একটা গুজব ছড়িয়ে রেখেছিল যে উজুমি নাকি সায়েন্স ক্লাবের ভিতরেই থাকে আর ওখানে সব ভয়ানক ভয়ানক এক্সপেরিমেন্ট করতে থাকে। এই গুজবের কারণে উজুমিকে সায়েন্স ক্লাবে ঢুকতে দেওয়া হয় না। নিজের সায়েন্স ক্লাব থেকে বিতাড়িত হয়ে যখন উজুমি ভাবছিল এখন আমার কি হবে, ঠিক
ঠিক তখনই ওখানে আকি আসে আর বলে, দেখো তুমি যদি এক্সপেরিমেন্ট করতে চাও তাহলে তো বাসায় করতে পারো। উজুমি বলে, করতে তো পারি, কিন্তু দেখতে কে আসবে? আকি বলে, যদি সমস্যাটা হয় তাহলে আমি দেখতে আসবো। উজুমি বলো, তুমি সত্যি বলছো? আকি বলে, হ্যাঁ একদম। এরপর আকি আমাদের জানায় তার বাবা মা বিদেশে সেটেল হয়ে যাওয়ার কারণে সে এখন থেকে উজুমির ফ্ল্যাটে থাকবে, তাই সে উজুমি ফ্ল্যাটের পাশে একটা রুম নিয়ে নেয়। এরপর আমরা দেখি আকি উজুমির ফ্ল্যাটে চলে এসেছে, কিন্তু সে দেখে উজুমি নিচে বসে কিছু একটা করছে। আকি বলে, উজুমি তুমি ওখানে কি করছো? উজুমি বলে, এই লবিতে মোট কয়টা টাইলস আছে সেটা গোনার চেষ্টা করছি। আকি ওর উত্তর শুনে ভাবে, আর এই ছেলেটা পাগল নাকি, এই অদ্ভুত কাজ আবার কে করে? আকি বলে, তাহলে কি তোমার ঘরে যাওয়ার ইচ্ছে নেই? উজুমি বলে, ইচ্ছে তো আছে, কিন্তু আমি চাবিটা হারিয়ে ফেলেছি। আকি বলে, তাহলে এখন কি হবে? উজুমি বলে, যতক্ষণ না পর্যন্ত আমার বাবা অথবা মা আসছে ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক তখনই সেখানে উজুমির বোন ইরোহা চলে আসে। আকি অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে? উজুমি বলে, ও হচ্ছে আমার ছোট বোন। এটা শুনে আকি একটু অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে সে উজুমির সাথে থাকছে, কিন্তু সে জানে না যে তার একটা ছোট বোন আছে। এর পরের দিন আমরা আকি এবং উজুমিকে একসাথে বসে লাঞ্চ করতে দেখি। আকি বলে, আচ্ছা উজুমি, তুমি তো আমাকে কখনো বলনি যে তোমার একটা ছোট বোন আছে। উজুমি বলে, ও তাই নাকি? হতে পারে, কারণ আমি আর আমার বোন 2 মাস পর কালকে কথা বলেছি। আকি বলে, কেন, কোনো কিছু হয়েছে নাকি? উজুমি বলে, না কোনো কিছু হয়নি, সময়ের কারণে কারো সাথে ওরকম কথা বলা হয় না, মানে সবাই কাজে ব্যস্ত থাকে তার জন্য। আকি ওর কথা শুনে বুঝতে পারে তাদের পরিবারের অবস্থা ঠিক নাই। এরপর ক্লাসে একটা মেয়ে আসে, ওকে দেখে ক্লাসের সবাই বলছে, ও এখানে কি করছে? ওকে কি আবার সাসপেন্ড করা হয়েছে? মেয়েটি আকি এবং উজুমির কাছে এসে বলে, তোমরা দুজন কি জিমের পিছনে আমার সাথে দেখা করতে পারবে? তারা দুজন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর সিন বদলায় আর আমরা দেখি তারা দুজন মেয়েটার সাথে দেখা করতে এসেছে। মেয়েটি বলে, উজুমি তোমার ছোট বোন আছে? উজুমি, ভালো আছো তো? কেন, কিছু হয়েছে নাকি? মেয়েটি বলে, ওর মনে হয় আমাদের গ্রুপ পছন্দ হয়েছে, তাই ও আমাদের গ্রুপে জয়েন হতে চায়। ছেলেটি বলে, আমার বোন এমন গ্রুপে জয়েন হতে কেন চাইবে? মেয়েটি বলে, দেখো ও আমাকে অনুরোধ করেছে তাই আমি তোমাকে বললাম। আকি জিজ্ঞাসা করে, তুমি কি ওকে তোমাদের গ্রুপে জয়েন করবে? মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই, ওকে জয়েন করাবো, কারণ ও যদি আমাকে বলে তাহলে ওকে জয়েন করাতেই হবে। এটা বলেই মেয়েটি সেখান থেকে চলে যায়। আকি চিন্তিত হয়ে উজুমিকে বলে, উজুমি ব্যাপারটা খুব সিরিয়াস লাগছে। উজুমি বলে, হ্যাঁ আমারও এরকম মনে হচ্ছে। এরপর সিন বদলায় আর আমরা দেখি আকি উজুমির বাসায় এসেছে। ছেলেটি বলে, উজুমি তোমার ওই জায়গাটা এত খালি কেন? উজুমি বলে, আমি এই জায়গাটা অতটা ব্যবহার করি না, তাই এরকম খালি পড়ে আছে। এরপর তারা দুজন উজুমির রুমে যায়, সেখানে তারা দেখে তার রুমে সবকিছু উল্টাপাল্টা হয়ে আছে। আকি বলে, আমার মনে হয় তোমার রুমটা আগে পরিষ্কার করা দরকার। উজুমি বলে, আমার এরকম মনে হয় না, কারণ এভাবে অগোছানো থাকলে আমার জিনিসপত্র পেতে সুবিধা হয়। এরপর আকি বলে, এই পিসিটা কি তুমি নিজে বানিয়েছো? উজুমি বলে, হ্যাঁ এটা আমি নিজেই বানিয়েছি। এটা শুনে আকি মনে মনে ভাবে, ওয়াও ছেলেটা কত ট্যালেন্টেড। এরপর ওরা দুজন গেম খেলতে শুরু করে। তারপর ইরোহা বাসায় আসে। আকি বলে, আমি একটু বাইরে থেকে আসছি। উজুমি বলে, হেরে যাচ্ছ তাই পালাচ্ছ নাকি? আকি বলে, ওরকম কিছু না, আমি একটু ওয়াশরুম ব্যবহার করব তাই। এরপর আমরা দেখি আকি ওয়াশরুমে না গিয়ে ইরোহার দরজার সামনে এসে তার কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু তখনই ইরোহা দরজা খুলে বাইরে চলে আসে আর আকি সোজা ইরোহার বুকে কান লাগিয়ে ফেলে। এই দৃশ্য দেখে যখন ইরোহা চিৎকার করতে যাবে তখনই আকি তার মুখ চেপে ধরে আর বলে, দেখো আমার কথা মন দিয়ে শোনো, এখানে চিৎকার করার দরকার নেই, আমি এখানে কোনো ভুল কাজ করছিলাম না, আমি তোমাকে সত্যিটা বলছি আসলে এখানে আমি কি করতেছিলাম। ইরোহা তার কথায় শান্ত হয়। পরে যখন আকি তার মুখ থেকে হাত ছড়ায় তখনই ইরোহা আকিকে জোরে একটা থাপ্পড় দেয় আর বলে, শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না। ছেলেটি বলে, এটার কি দরকার ছিল, মানে মেয়ে মানুষের কথায় কথায় হাত চলে? মেয়েটি বলে, তুমি 1 নম্বরে লুচ্চা, আমি জানতাম তুমি প্রথম দিন আমাকে দেখেই আমার প্রেমে পড়ে গিয়েছো। কেমন মানুষ তুমি, সুন্দরী মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? আকি বলে, না না, আমি কোনো প্রেমে টেমে পড়িনি, আমি এখানে জরুরি একটা কথা বলতে এসেছি। ইরোহা বলে, তুমি আমার ঘরের বাহিরে কান পেতে কি শুনছিলে? আকি তখন বলে, আমরা জানতে পেরেছি তুমি এমন একটা গ্রুপে জয়েন হতে চাচ্ছ যেটা একদমই ভালো নয়। তোমার ভাই মানে উজুমি এই বিষয়টা একদমই পছন্দ করছে না, তাই আমি চাই তুমি ওই গ্রুপে জয়েন করো না। এটা শুনে ইরোহা রেগে গিয়ে বলে, তুমি আমাকে বলার কে? তুমি আমার ভাইয়ের বন্ধু, আমাদের পারিবারিক ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। আকি বলে, সব ছাড়ো, এখন তুমি আমাকে এটা বলো যে তোমার কি কোনো প্রবলেম হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো। ইরোহা তখন আকির দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে তুমি আমার বড় সমস্যা। এটা শুনে আকি মনে মনে ভাবে, কি সাংঘাতিক মেয়েরে বাবা। এরপর দৃশ্য বদলায় আর আমরা আকিকে দেখি সে প্রচন্ড গরমের ভিতরে কোথাও যেন যাচ্ছিল। এরপর তার অনেক তৃষ্ণা পায়, যার কারণে সে একটা দোকান থেকে পানির বোতল কিনে নেয় আর বলে, এখন আমার তাচিবানাকে খুঁজে বের করতে হবে। অবশেষে আকি খুঁজতে খুঁজতে তাচিবানার কাছে পৌঁছে যায়। আকি তাকে জিজ্ঞাসা করে, তুমি স্কুল বন্ধ দিয়ে এগুলো কি করছো? মেয়েটি বলে, আমি যাই করি তাতে তোমার কি? আকি বলে, ইরোহা তোমার কথা আমাকে বলেছে। তাচিবানা হেসে বলে, এখন বুঝেছি, তুমি তো সেই ছেলে যে কিনা কালকে ওর উপর হামলা করেছো, তুমি তো 1 নম্বরের একটা লুইচ্চা বাড়া। আকি হতাশ হয়ে বলে, ও তোমাকে এটা বলেই দিয়েছে? তাচিবানা বলে, বলবে না কেন, তুমি কাজটাই এমন করেছো। এরপর দৃশ্য বদলায় আর আমরা দেখি আকি, তাচিবানা এবং ইরোহা একটা ক্যাফেতে বসে আছে। আকি বলে, তোমরা কেন নিজেদের নর্মাল স্কুল লাইফ এনজয় করছো না? ইরোহা রেগে গিয়ে বলে, এটা আমাদের ব্যাপার, তুমি এখানে ইনভলভ হও না। ছেলেটি বলে, আমি বলবোই, কারণ এটা আমার বন্ধুর বিষয়, আর জানো ও তোমাদের দুজনকে নিয়ে অনেক চিন্তায় আছে, তো এখন বলো তোমাদের সমস্যাটা কি? কিন্তু ওদের দুজনকে অনেক জোরাজুরি করার পরও ওরা কোনো কিছুই বলছিল না। তারপর আকি বলে, আমি তোমাদের সমস্যার
সমাধান পেয়েছি, এটা বলেই সে ক্যাফে থেকে বের হয়ে যায়। এরপর এর দৃশ্য আমরা দেখি, আকি উজুমার বাড়িতে আসে আর বলে চলো আমরা একটা গেম তৈরি করি। উজুমি অবাক হয়ে বলে কি, কিন্তু কেন? আকি বলে আমার মাথায় এই আইডিয়াটা এসেছে তাই তোমাকে বললাম। এরপর আকি আমাদের জানায় সে গেমের সমস্ত ক্যারেক্টার নিজে ডিজাইন করেছিল, কিন্তু বাকি যত কাজ ছিল সবগুলা উজুমি করেছে। ওরা দুজনে দিনরাত পরিশ্রম করে একটা অসাধারণ গেম তৈরি করে। আর এখানেই 4 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা কমেন্ট করে জানিও এপিসোডটি কিরকম লেগেছে আর এক্সপ্লেইনটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। দেখে হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইনফর মি এর 5 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা আকিনকে দেখতে পাই। সে বলে, আমি এমন একটা আইডিয়া নিয়ে এসেছি যেটা তোমাদের দুজনেরই কাজে আসবে। আমরা এখানে ইরোহার সাথে তাচিবানাকে দেখতে পাই। তাচিবানা ঘরটা দেখে বলে, এটা এত অগোছানো কেন? দেখে মনে হচ্ছে কোনো পাগলা বিজ্ঞানীর ল্যাব। সে আরো বলে, ইরোহা তোমার ভাই কি কোনো সায়েন্টিস্ট নাকি? মানে এই রুমটার দিকে দেখো কি অবস্থা করে রেখেছে। ইরোহা বলে, আমার ভাই কোনো সায়েন্টিস্ট নয়, কিন্তু আস্ত বড় একটা গাধা। মানে কোনো কাজ না থাকলে সারাদিন এই হাবিজাবি জিনিস নিয়ে পড়ে থাকে। এরপর দৃশ্য বদলায় আর আমরা দেখি ইরোহা এবং তাচিবানা একটা ভিডিও গেম খেলতে বসেছে। আকি তাদের জানায় এই গেমটা সে এবং উজুমি মিলে তৈরি করেছে। এরপর স্ক্রিনে দেখা যায় ইরোহা এবং তাচিবানা গেমটা খেলে বেশ মজা পাচ্ছে। কিছুক্ষণ পর গেম খেলা শেষ হলে আকি তাদের জিজ্ঞাসা করে, তাহলে বলো গেমটা কি রকম? তাচিবানা বলে, তোমার গেমের কথা বলছো? সত্যি বলতে এর মিউজিক কোয়ালিটি একদম জঘন্য। মানে এর আগে এরকম খারাপ মিউজিক আমি আর শুনি নাই, কিন্তু কেন জানি গেমটা খেলে আমার খুব মজা লেগেছে। এরপর সে ইরোহাকে জিজ্ঞাসা করে, ইরোহা তোমার কেমন লেগেছে গেমটা? ইরোহা বলে, মোটামুটি ঠিকই আছে, মানে অতটাও খারাপ নয়। আকি বলে, বাস এটাই তো আমি শুনতে চেয়েছিলাম, তোমরা একদম ঠিক বলেছো। তাচিবানা একটু অবাক হয়ে বলে, মানে তুমি কি বোঝাতে চাচ্ছ আমাদের? আকি বলে, দেখো তোমরা ছোটকালে অনেক গেম খেলেছো তাই না, যেমন লাটিম, মার্বেল ইত্যাদি। আচ্ছা সত্যি করে বলো তো, ওই গেমগুলো খেলে তোমাদের কোনো সময় খারাপ লেগেছে? তাচিবানা বলে, একদমই না, আমি ছোটবেলায় অনেক গেম খেলেছি। যদি ওই গেমগুলো আজও আমাকে খেলতে দেওয়া হয় তাহলে আমি আগের মতোই মজা পাবো। আকি বলে, এক্স্যাক্টলি, ভিডিও গেমের আসল মজাটাই হচ্ছে এটা। পরে সে আরো বলে, আমাদের ঠিক এটাই করতে হবে, মানে আমাদের এমন একটা গেম তৈরি করতে হবে যেটা মানুষ খেলে আনন্দিত হবে। এরপর সে তার পরিকল্পনা আরো বিস্তারিত ভাবে বলতে থাকে, দেখো আমি যে কোনো আইডিয়াকে গেমের রূপ দিতে পারি আর উজুমি টেকনিক্যাল কাজটা সামনে নিতে পারে, কিন্তু আমাদের সমস্যা একটা, সেটা হচ্ছে মিউজিক এবং সাউন্ড ডিজাইন খুবই দুর্বল। মানে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাচিবানা বলে, তুমি এখানে সোজাসুজি বলে দাও এখানে কি বলতে চাইছো। তারপর আকি বলে, তোমরা দুজন কি আমার সাথে এই প্রজেক্টে কাজ করতে চাও? তারা চমকে যায় আর বলে, আমাদের দুজনের কথা বলছো? আকি বলে, হ্যাঁ একদম, তোমাদের ছাড়া এখানে আর কেউ বসে আছে নাকি? তাচিবানা বলে, আমি এখানে কাজ করতে পারি, কিন্তু আমি জানি না আমার সেনপাই এর ভালো লাগবে কিনা। ছেলেটি বলে, ও তাহলে এই ব্যাপার, আমি অলরেডি তোমার সেনপাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে রেখেছি। এটা দেখে তাচিবানা রাজি হয়ে যায়, কিন্তু যখন ইরোহাকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে, না আমি এটা পারবো না, মানে প্রস্তাবটা আমার ভালো লেগেছে কিন্তু আমার মনে হয় না আমি এই কাজটা করতে পারবো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দৃশ্য বদলায় আর আমরা দেখি আকি ইরোহার পিছু করতে করতে একটা পার্কে এসে পড়ে। সে দেখে ও একা একটা বেঞ্চে বসে আছে, কিন্তু ছেলেটি কাছে যেতেই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কে যেন ইরোহাকে জিজ্ঞাসা করছে, তুমি ওখান থেকে পালিয়ে আসলে কেন? ইরোহা বলে, আমার মনে হয়েছে ওই কাজটা আমার জন্য নয়। এরপর আরেকটা কণ্ঠ বলে, কেন তোমার এরকম মনে হলো কেন? ইরোহা বলে, আমার মনে হয় আমি এই কাজের জন্য পারফেক্ট নই, তাচিবানা এই কাজের জন্য পারফেক্ট। এরপর আকি ওখানে আসে আর বলে, তুমি এতগুলা কণ্ঠে কথা বলতে পারো, সত্যি বলতে তুমি অনেক অ্যামেজিং। নিজের গোপন প্রতিভা রিভিল হয়ে যাওয়ার কারণে মেয়েটি লজ্জায় লাল হয়ে যায়। ইরোহা বলে, আরে না, মানে তুমি কি সব শুনে ফেলেছো? এটা বলেই সে একটা টেবিলের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তখন ছেলেটি বলে, আমি এখানে কাউকে কিছু বলবো না, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। ইরোহা বলে, না এখানে ভয় আমি পাইনি, আসলে ভয় তুমি পেয়েছো, সত্যি সত্যি বলো তো? ছেলেটি বলে, হ্যাঁ মানে প্রথমে একটু অবাক হয়েছিলাম যে এখানে কি হচ্ছে, কিন্তু এখন আর ভয় লাগছে না, বরং আমার মনে হচ্ছে এটা একটা দারুণ ব্যাপার। মানে তুমি এত সহজে এতগুলো আওয়াজ বের করতে পারো। মেয়েটি বলে, আমি জানি তুমি এখন আমাকে নিয়ে মজা করবে তাই না? ছেলেটি বলে, আরে আমি পাগল নাকি, আমি বলছি তো কাউকে বলবো না। ইরোহা বলে, আমি জানি তুমি এখন এটা সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবে, তুমি হচ্ছে 1 নম্বরের একটা লুইচ্চা। আকি হতাশ হয়ে বলে, আরে না এরকম কিছুই নয়, তুমি এখানে আবারও ভুল ভাবছো। এর পরের দৃশ্যে আমরা দেখি আকি এবং ইরোহা একটা বেঞ্চে বসে আছে। আকি বলে, সত্যি বলতে কি জানো, আমি নিজেই ইমপ্রেস হয়ে গেছি তোমারই ট্যালেন্ট দেখে, মানে তুমি একবারে 3টে লোকের আওয়াজ বের করতে পারো। ইরোহা বলে, না মানে তোমার আগে যারা এটা জেনেছে তাদের কাছে এই বিষয়টা উইয়ার্ড লেগেছে। আকি বলে, না একদমই না, আমার কাছে তো বেশ ইমপ্রেসিভ লেগেছে। এই প্রথমবার নিজের প্রতিভার জন্য প্রশংসা শুনে ইরোহার খুব ভালো লাগে। সে আস্তে করে আকিকে ধন্যবাদ জানায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ইরোহা আকির বাসায় এসেছে। আকি তাকে ভিতরে আসতে বলে। ইরোহা সন্দেহ নিয়ে বলে, না আমি ভিতরে আসবো না, কি করে বিশ্বাস করব যে তুমি আমার সাথে খারাপ কিছু করবে না?
না? এখানে ইরোহা কি বোঝাতে চেয়েছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, আমি আর ব্যাখ্যা করে নাই বলি। আকি বলে, আরে বালা তুমি কি পাগল, আমি কেন তোমার সাথে উল্টাপাল্টা কিছু করব? এবার ইরোহা বলে, আচ্ছা তুমি যখন এত করে বলছো তাহলে আমি ভিতরে আসতে পারি। এরপর ছেলেটি বলে, তোমার যেখানে মনে চায় তুমি সেখানে বসতে পারো। তারপর ছেলেটি ওকে টমেটোর জুস অফার করে, কিন্তু ইরোহা তাকে মানা করে দেয় আর বলে, কে জানে তুমি হয়তো এতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছো, আর এই সুযোগে তুমি যদি আমার সাথে কিছু করে ফেলো। তখন নাকি বলে, আরে আমি শেষ, এই মেয়েটা জ্বালাই, এ কি সব আজব কথা ভাবতে থাকে। তখনই ইরোহার নজর একটা বইয়ের উপরে পড়ে। আকি জানাই, হ্যাঁ এগুলো আমি নিয়ে এসেছি যাতে তোমার যে মিমিক মানে তোমার যে অ্যাক্টিং আছে তাতে তুমি একটু হেল্প পাও। এখানে ইরোহা ওই বইগুলো দেখে বলে, আমি এগুলো বাসায় নিয়ে যেতে পারবো না, কারণ বাড়িতে যদি কেউ এটা দেখে ফেলে তাহলে তাদের সন্দেহ হয়ে যাবে যে আমি এখানে কি করছি। আকি বলে, হ্যাঁ আমি বুঝে গেছি, তাহলে তুমি বইগুলো এখানেই রেখে যাও আর প্রতিদিন এখানে এসে প্র্যাকটিস করে যেও। ইরোহা দুষ্টুমি করে বলে, হ্যাঁ আমি জানি তুমি এটা কেন বলছো, যাতে তুমি প্রতিদিন আমাকে দেখতে পারো আর আমার হাতে কিছু করার সুযোগ পাও। আকি বলে, কি আজব মেয়ে রে বাবা, কেউ বাঁচো এই মেয়ে থেকে আমায়। এরপর থেকে তাদের ট্রেনিং শুরু হয়। আকি আমাদের জানায়, এভাবেই আস্তে আস্তে আমি ইরোহার উপর পরিশ্রম করতে শুরু করলাম। দিনের পর দিন আমি ওকে ট্রেনিং করাতে থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওর ভয়েস নিয়ে কাজ করতাম, আর ধীরে ধীরে ওর ভেতরে থাকে আসল আর্টিস্টকে আমি বাইরে নিয়ে আসি। মানে সত্যি এটা দারুণ একটা বিষয় ছিল। এরপর সিন শিফট হয় আর আমাদের জানানো হয় ফাইনালি ওরা অতই সেনপাইয়ের বাসায় চলে এসেছে, আর এখানে আমাদের অতই সেনপাইকে দেখানো হয়। আকি অতই সেনপাইয়ের বাসায় যায় আর বলে, অতই সেনপাই আমি আপনাকে যেটার জন্য রিকোয়েস্ট করেছিলাম সেটা কি হয়েছে? অতই বলে, হ্যাঁ একদম, তোমরা আমার পিছনে আসো, আমি তোমাদের দেখাচ্ছি। পরে আমরা দেখি অতই সেনপাই তাদের জন্য একটা অসাধারণ প্রফেশনাল একটা রেকর্ডিং স্টুডিও এনে দিয়েছে। এটা দেখে তো আকি এবং ইরোহা দুজনে একদম অবাক হয়ে যায়। তারপর ছেলেটি বলে, সেনপাই এটা তো দারুণ একটা জিনিস, কিন্তু আমি তো আপনাকে এতটা করতে বলিনি। মেয়েটি বলে, আরে এটা তোমার ব্যাপার ছিল আর তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। এরপর অতই জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের গেমের ভয়েস ওভার কে করছে? সাইফুলকে দিয়ে করাচ্ছ না তো আবার? আকি বলে, না না, অত এখন অনলি অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলের ভয়েস ওভার দিচ্ছে, আপাতত আমাদের গেমের সব ভয়েস ইরোহা করছে। এটা শুনে অত একদম অবাক হয়ে যায় আর বলে, কি ইরোহা ও কি পারবে? আকি বলে, হ্যাঁ একদম, মানে তোমার বিশ্বাস হচ্ছে না তো, তাহলে তুমি নিজেই দেখে নাও। এরপর ইরোহা তার ভয়েস অ্যাক্টিং শুরু করে দেয়, যেটা দেখে অতই সেনপাই একদম মুগ্ধ হয়ে যায়। সে বলে, অবিশ্বাস্য, অত দারুণ কাজ করেছে। ছেলেটি গর্বের সাথে বলে, আমি জানতাম ও পারবে। মেয়েটি বলে, আচ্ছা বলতো তুমি তো ভাব কেন দেখাচ্ছ? আকি বলে, ভাব কেন দেখাবো না, মানে শেষমেশ এই মেয়েটাকে আমি তৈরি করেছি। এরপর সিন আবার বর্তমানে চলে আসে আর আমরা দেখি ইরোহা আকিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে আর বলে, আমাদের দূরত্বটা একটু বেশি আছে তাই না? হয়তো আমার ভাইকে নিয়ে। আকি বলে, এরকম নয়, যদি তোমার ভাই এখানে না থাকতো তাহলে আমাদের দুজনের আর দেখাই হতো না। মেয়েটি বলে, হ্যাঁ এটাও ঠিক। তারপর ছেলেটি বলে, আচ্ছা কালকে তুমি আমার সাথে শপিং করতে যাবে? মেয়েটি বলে, কি তুমি সত্যি বলছো? ছেলেটি বলে, হ্যাঁ একদম, এবার তো আমার বন্ধুর বোন থেকে আমার বন্ধু হতে হবে তাই না? ইরোহা খুশিতে একদম লাফিয়ে ওঠে আর বলে, হ্যাঁ আমি অবশ্যই যাবো। আর এখানেই এই মিষ্টি হাসির সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিডিওটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমরা দেখবো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইনফর্ম মি এর 6 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা ইরোহাকে দেখতে পাই। সে গোসল করছিল আর কিছুক্ষণ আগে আকি এবং তার মধ্যে হওয়া কথাবার্তা নিয়ে ভাবছিল। সে মনে মনে বলছিল, মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে যে এভাবে আমি আকি সেনপাইয়ের সাথে ব্যবহার করি। আর এখানে আমরা বুঝতে পারি ইরোহা সত্যি আকিকে পছন্দ করে, যদিও সে মুখে প্রকাশ করছে না, কিন্তু তারপরও আকির জন্য তার ভেতরে একটা ফিলিংস রয়েছে। এরপর সিন শিফট হয় আর আমরা পরের দিনের দৃশ্য দেখি। আমরা দেখি মাশিরো এবং ইরোহা একসাথে দাঁড়িয়ে আকির জন্য অপেক্ষা করছে। এরপর আকি সেখানে পৌঁছায় আর মনে মনে ভাবতে থাকে, আমি মনে হয় এই দুইটি মেয়েকে অনেক বেশি অপেক্ষা করিয়ে ফেলেছে। আকি ওদের কাছে যেতেই ইরোহা বলে, তোমার লজ্জা করে না? তুমি দুইটা সুন্দরী মেয়েকে এভাবে অপেক্ষা করাচ্ছ? আকি বলে, বাস শুরু হয়ে গেল দুজনের, এখন ছাড়ো এসব, চলো মুভি দেখতে যাই। ওরা যখন যেতে যাবে এমন সময় ইরোহা দৌড়ে এসে আকির একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু ইরোহাকে এটা করতে দেখে মাশিরো নিজেকে সামলাতে পারে না। সেও দৌড়ে এসে আকির অন্য হাতটা শক্ত করে ধরে ফেলে। আকি বলে, তোমাদের কি কোনো শরম লজ্জা নেই? সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমাকে এখনই ছাড়ো তোমরা। মাশিরো জেদ ধরে বলে, একদমই না, যদি ইরোহা ধরে রাখে তাহলে আমিও ধরবো। শেষ পর্যন্ত আকি হাল ছেড়ে দেয় আর বলে, আচ্ছা ঠিক আছে চলো এভাবেই মুভি দেখতে যাই। এরপর আমরা দেখি ওরা সিনেমা হলের ভিতরে চলে এসেছে, কিন্তু এখানে এসে নতুন একটা সমস্যা তৈরি হয়। ইরোহা একটি রোমান্টিক মুভি দেখতে চায় আর অন্যদিকে মাশিরো একটা ফ্যান্টাসি মুভি দেখার জন্য জেদ ধরে। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। ইরোহা বলে, তুমি বুঝতে পারছো না, আমরা তিনজন একসাথে এসেছি তাই আমাদের কাপলদের মতো মুভি দেখা উচিত। অন্যদিকে মাশিরো বলে, একদমই না, আমাদের ফ্যান্টাসি মুভি দেখা উচিত, কারণ ওটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তাদের ঝগড়া দেখে আকি বলে, এবার থামো তো, কি শুরু করেছো তোমরা দুজন? এরপর তারা দুজন বলে, এবার তোমার পালা, তুমি বলো আমরা এখন কোন মুভিটা দেখবো। আকি বলে, চলো আমরা আমাদের পুরনো পদ্ধতিতেই এটা সমাধান করি, রক পেপার সিজার্স। শেষ পর্যন্ত ওরা তাই করে। ভাগ্যক্রমে ইরোহা জিতে যায়, তাই ওরা সিদ্ধান্ত নেয় আগে রোমান্টিক মুভিটা দেখবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ওরা মুভি দেখে ক্যাফেতে এসে বসেছে। আকি বলে, সত্যি বলতে মুভিটার শেষ সিনটা অনেক সুন্দর ছিল। ইরোহা গর্বের সাথে বলে, আমি জানতাম, মানে বলেছিলাম না এই মুভিটা ভালো হবে। ঠিক তখন
তখনই ইরুহা বলে, সেম্পাই আমি একটু ওয়াশরুম থেকে আসি। সে মাসিরোকে জিজ্ঞাসা করে, মাসিরো তুমি কি আমার সাথে যাবে? কিন্তু মাসিরো না বলায় সে একাই চলে যায়। এরপর মাসিরো বলে, আমি বুঝতে পারি না তুমি ইরুহাকে কিভাবে সামলাও। ছেলেটি তখন বলে, আরে ও অতটা খারাপ মেয়ে নয়, ওর মনটা খুব ভালো, শুধু ওর আচরণটা বাচ্চাদের মতো। আর ঠিক সেই মুহূর্তে ওখানে দুটি মেয়ে আসে আর মাসিরোকে দেখে বলে, আরে মাসিরো তুমি এখানে কেমন আছো? এই মেয়ে দুটোকে দেখার পরে মাসিরোর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে এই মেয়েরা তাকে অতীতে বুলি করত। মেয়ে দুটো ন্যাকামি করে মাসিরোকে বলে, দেখো দেখো এখানে কি কিউট সে যে বসে আছে, ওর সাথে বয়ফ্রেন্ড আছে, বাহ কি ব্যাপার। এটা সেই মেয়ে যে ক্লাসে সবসময় একা বসে থাকতো। ওরা মাসিরোকে নিয়ে মজা করতে শুরু করলে আকি আর সহ্য করতে পারে না। সে বলে, তোমাদের সাহস হয় কিভাবে ওর সাথে এরকম ভাবে কথা বলার? তোমাদের মধ্যে কি কোনো ভদ্রতা নেই? এটা শুনে তারা বলে, ও দেখো তো ওর বয়ফ্রেন্ড রেগে যাচ্ছে। এরপর একজন বলে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে নোবেলের কথা বলেছো? এটা শুনে মাসিরো বলে, দয়া করে ওই প্রসঙ্গ তো এখানে তুলো না, বন্ধ করে এসব। কিন্তু ওরা থামে না, ওরা আরো বেশি মজা করতে থাকে। এটা দেখে আকি রেগে গিয়ে বলে, যদি তোমরা দুজন এখান থেকে না যাও তাহলে তোমাদের দুজনেরই কপালে দুঃখ আছে। আকির এই ডাক দেখে মেয়ে দুটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু মাসিরো এতটাই আঘাত পায় যে আকির কোনো কথা না শুনে তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই ইরুহা ফিরে আসে আর বলে, কি হয়েছে এখানে? আকি তাকে সংক্ষেপে পুরো ঘটনাটি জানায়। এরপর ওরা দুজন মাসিরোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ওরা অনেক জায়গায় খুঁজে, তারপরও মাসিরোকে কোথায় পায় না। হঠাৎ করে আকি সেই সিনেমা হলের সামনে এসে দাঁড়ায় আর ফ্যান্টাসি মুভির পোস্টারের দিকে তাকায়। তার মনে হয় মাসিরো এই মুভিটা দেখার জন্য হলের ভিতরে গেছে। আকি ভিতরে যায় আর দেখে পুরো হল খালি, শুধু মাসিরো এক কোনায় বসে একা মুভি দেখছে। ছেলেটি চুপচাপ তার পাশে গিয়ে বসে। মেয়েটি বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার কি কাজ? ছেলেটি বলে, আরে এত রাগ করো কেন? আমি জানতাম তুমি এখানেই থাকবে। আচ্ছা বলো তো এখন কি হয়েছে? আর ওই নোবেলের ব্যাপারটা কি ছিল? মাসিরো কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে এত সমস্যায় পড়তে হলো। ছেলেটি বলে, আরে এরকম কিছু না, তুমি একে বলো নোবেলের ব্যাপারটা কি ছিল। মাসিরো আমাদের জানায় সে যখন মিডল স্কুলে পড়তো তখন সে খুব একা থাকতো আর তার মনের সব কথাগুলো একটা ডায়েরিতে নোবেলের মতো লিখতো। কিন্তু একদিন ওরা তার ডায়েরিটা কেড়ে নেয় এবং ক্লাসের সবাইকে দেখে ঠাট্টা করতে থাকে। এই কথাগুলো বলে মাসিরো খুব কান্না করতে থাকে। আকি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, ও শুধু এই ব্যাপার, জানো আমি তোমার মতো একটা মেয়েকে চিনি, কিন্তু আমি কোনো সময় তার সাথে দেখা করিনি, কিন্তু সে আমাদের অনলাইন গ্রুপের একজন সদস্য। সে একটা নোভেল লিখেছিল যেটা আমি পড়েছি আর তার লেখা স্টাইল সেম তোমার মতো। তুমি বিশ্বাস করবে না, আমি তার লেখার বিশাল বড় একটা ফ্যান। মাসিরো অবাক হয়ে জিজ্ঞাসা করে, সত্যি? আকি বলে, হ্যাঁ একদম, সে এত ভালো লেখে যা আমি বলে বোঝাতে পারবো না। এরপর আকি মেয়েটির মাথায় হাত দিয়ে বলে, দেখো তোমার একদম চিন্তা করার দরকার নেই, আমরা একসাথে সবকিছু সামলে নেব। এই কথা শুনে মাসিরো খুব খুশি হয় আর তার মুখে হাসি ফুটে ওঠে। এরপর আকি ইরোহাকে মেসেজ করে জানায় যে মাসিরোকে পাওয়া গেছে। ইরোহা তাদের ফার্স্ট ফ্লোরে আসতে বলে। আকি এবং মাসিরো ওপরে যেতেই একটা অবাক করা দৃশ্য দেখতে পায়। তারা দেখে ইরোহা ওই দুটি মেয়ের সাথে কথা বলছে। আমরা দেখি ইরোহা প্রথমে হাসি মুখে মেয়ে দুটির সাথে কথা বলছে, কিন্তু হঠাৎ করে তার গলার স্বর পাল্টে যায় আর বলে, তোমাদের দুজনের মুখগুলো একদম গাধার মতো দেখে, আর তোমাদের সাহস হয় কিভাবে মাসিরো সেনপাইয়ের সাথে ওভাবে কথা বলার? মাসিরো সেনপাই যেখান থেকে যায় সেখান থেকে যাওয়ার যোগ্যতা নেই তোমাদের, না তোমরা দেখতে ভালো, না আছে তোমাদের মাথায় বুদ্ধি। এগুলো শুনে মেয়ে দুটি বলে, তো সাহস কি করে হয় আমাদের এগুলো বলার? তারপর ওরা যখন ইরোহাকে মারতে যাবে তখনই ইরোহা তার গলা চেঞ্জ করে আর একটা ছেলের কণ্ঠে বলে, যদি তোরা আমার গায়ে হাত লাগানোর চেষ্টা করিস তাহলে এক হাঁপড়ে তোদের দুজনের এখানেই প্রস্রাব বের হয়ে যাবে। ইরোহার এই রূপ দেখে মেয়েগুলো একদম ভয় পেয়ে যায় আর বলে, এক সেকেন্ডে ওর রূপ চেঞ্জ করে ফেললো। ইরোহা বলে, আমি তোদের দেখাচ্ছি অন্যকে নিয়ে মজা করার ফল কি হয়। যখনই সে ওই মেয়েটাকে ঘুষি মারতে যাবে ঠিক তখনই আকি তার হাতটা ধরা ফেলে আর বলে, ইরোহা যথেষ্ট হয়েছে, এবার ওদের ছেড়ে দাও। ইরোহা এমন দৃষ্টিতে তাকায় যে এক মুহূর্তের জন্য আকিও ভয় পেয়ে যায়। তারপর আকি ওই মেয়েগুলোকে বলে, তোমরা এখন এখান থেকে চলে যাও, তা না হলে ও তোমাদের অবস্থা একদম খারাপ করে দেবে। মেয়েগুলো কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর মাসিরো ইরোহার কাছে এসে বলে, আমাকে মাফ করে দিও, আমি ভেবেছিলাম তুমি খুব খারাপ, কিন্তু তুমি সত্যিই খুব ভালো। এরপর দুজনে দুজনকে জড়িয়ে ধরে আর তাদের ভুল বোঝাবুঝি এখানেই শেষ হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি আকি বাসায় চলে এসেছে। সে দেখে ইরোহা হেডফোন কানে লাগিয়ে গান শুনছে। মেয়েটি বলে, হেডফোনটা আমাকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এটার জন্য আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর সে আকির সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। আকি এটা দেখে ভাবে, এর আবার কি হলো, এ আমার সাথে এত ভালোভাবে কথা বলছে। আর অন্যদিকে আমরা মাসিরোকে দেখতে পাই, সে আকির ব্যাপারে ভাবতেছিল আর মনে মনে বলছে, আর দেরি করা যাবে না, আমি চাই না ইরোহা আকির আরো কাছে চলে আসুক, সময় হয়ে গেছে, আকিকে আমার মনের কথা বলতেই হবে। আর ইরোহা বলে, কেন জানি মনে হচ্ছে মাসিরো আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ। ঠিক তখনই আকির ফোনে একটা নোটিফিকেশন আসে। ইরোহা দৌড়ে যায় দেখার জন্য কে মেসেজ করেছে। তারা দুজন মেসেজ দেখে একদম অবাক হয়ে যায়। মেসেজটা মাসিরো পাঠিয়েছিল আর তাতে লেখা ছিল, আকি আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। এই লেখাটি দেখে আকি এবং ইরোহা দুজনেই একদম চুপ হয়ে যায়। আর এই অসাধারণ ক্লিপ অ্যাঙ্গেলের সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।
ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমরা দেখবো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর 7 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি আমাদের গল্পের নায়ক আকি গভীর ঘুমে আচ্ছন্ন। সে ধীরে ধীরে চোখ খুলতেই তার উপরে মাসিরোকে দেখতে পায়। মাসিরো আকিকে বলে, তাহলে অবশেষে তুমি উঠলে? এটা দেখে আকি তো পুরো শকড হয়ে যায়। আরো বলে, মাসিরো তুমি এখানে কি করছো? মানে তুমি আমার রুমে কি করছো? মাসিরো বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। খাবারের ভিতরে সি ফুডের বিভিন্ন ধরনের আইটেম ছিল। মাসিরো কিছুটা লজ্জা পেয়ে বলে, আসলে আমি সি ফুড দিয়ে কিছু বানাতে পারি, তাই এটা খেয়ে নাও। কিন্তু আকির মাথায় কিছুই ঢুকছিল না। সে ভাবছে এই মেয়েটা আমার রুমে কেন? সে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, তোমার শরীর ঠিক আছে তো? কোনো জায়গায় ব্যথা পাওনি তো? মাসিরো অবাক হয়ে বলে, না তো। তুমি এমন কেন বলছো? আমি তোমার জন্য এত ভালোবেসে নাস্তা বানিয়ে আনলাম আর তুমি এরকম বলছো? চুপচাপ খেয়ে নাও। আকির মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরছে। মাসিরো আমাকে ঘুম থেকে উঠাতে এসেছে আর আমার জন্য ব্রেকফাস্টও নিয়ে এসেছে, এর মানে কি ও আমাকে ভালোবাসে? এরপর আমরা দেখি মাসিরো তার অ্যাপ্রনটা খুলে নিজের টাইটা হালকা করে লুজ করে আকির দিকে এগিয়ে যায়। আকি কিছু বোঝার আগেই সে তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার উপরে উঠে পড়ে। আকি ভয়ে কিছু বলতে পারছিল না। সে মনে মনে ভাবছিল এই মেয়েটা কি করছে। এরপর আমরা দেখি মাসিরো আকিকে কিস করছে। আকি বলে, আমি কিছু বলতে পারছি না কেন, আর সবকিছু এরকম ঠান্ডা কেন লাগছে? আর তখনই তার ঘুম ভেঙে যায়। সে দেখে তার সামনে মাসিরো নয়, ইরোহা বসে আছে আর তার মুখের ভিতরে আইসক্রিম দিয়ে রেখেছে। ইরোহা দুষ্টুমি করে বলে, ওহ সেনপাই, তুমি তো খুব দুষ্ট হয়ে গেছো দেখছি। আমি তো মজা করে তোমার মুখে আইসক্রিমটা দিয়েছি, তুমি তো অন্য কিছুর ফিল নেওয়া শুরু করেছো। এই কথা শুনে আকি রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি হচ্ছে? সকাল সকাল কেউ কারো মুখের ভিতরে আইসক্রিম ঢুকিয়ে দেয় নাকি? ইরোহা আরো মজা করে বলে, আমি কি করব? তুমি তো বেশ মজা পাচ্ছিলে আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ করছিলে, তাই ভাবলাম আর একটু মজা নেওয়া যাক। আকি বলে, চুপ করো, সকাল সকাল আমার মুডটাই খারাপ করে দিয়েছো। এরপর আমরা দেখি ইরোহা অদ্ভুত ভঙ্গিতে আইসক্রিমটা খাওয়া শুরু করে। তার এই ভঙ্গি দেখে আকি আরো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে আজকে এই মেয়েটার কি হয়েছে। ইরোহা তখন আকিকে জিজ্ঞাসা করে, আচ্ছা সেনপাই, একটা কথা বলো তো, তোমার কি ধরনের জিনিস পছন্দ? মানে সবার পছন্দ তো আলাদা আলাদা হয়, তোমার কেমন পছন্দ? আকি তার এই অদ্ভুত প্রশ্নের জবাব না দিয়ে বলে, আচ্ছা তুমি এত সকালে আমার রুমে কি করছো? আজ পর্যন্ত কখনো তো আসোনি। মেয়েটি বলে, ও তাহলে তুমি এখনো বুঝতে পারোনি? ঘড়ির দিকে একবার তাকাও তো। ছেলেটি ঘড়ির দিকে তাকাতেই তার হুঁশ উড়ে যায়। মানে সকাল 8টা বেজে গেছে। এটা দেখেই তার মাথায় মনে পাথর পড়েছে। সে বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো প্রত্যেকদিন সকাল 7টা বাজে ঘুম থেকে উঠি, আমি এত লেট কিভাবে হলাম? সে সন্দেহ নিয়ে ইরোহাকে জিজ্ঞাসা করে, ইরোহা তুমি ঘড়ির সাথে কিছু করেছো? ইরোহা বলে, আমি কেন কিছু করব? তুমি ঘুম থেকে উঠছিলে না, তাই তোমাকে দেখতে এসেছিলাম। আকি টেনশনে পড়ে যায়। সে বলে, এটা অস্বাভাবিক নয়, আমি কখনো ওভার স্লিপ করি না, আমার মনে হয় আমাকে হেলথ চেকআপ করানোর দরকার। ইরোহা বলে, হ্যাঁ যেতে পারো, কিন্তু তার আগে নিজের অবস্থাটা একটু ঠিক করে নাও, নয়তো ডাক্তার তোমাকে না দেখেই রোগী ঘোষণা করে দিবে। এরপর আমরা দেখি আকি ব্রাশ করতে করতে গত রাতের কথা ভাবছে। মাসিরোর পাঠানো সেই লাভ কনভারসেশনের মেসেজটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে ভাবছে হঠাৎ মাসিরো কি হলো যে সে আমাকে ভালোবাসার কথা বলে দিল, এখন আমি ওর সাথে কিভাবে কথা বলবো? সে চিন্তা করে মাসিরোকে কিছুটা এড়িয়ে চলবে, কিন্তু পরক্ষণে আবার বলে, আমি যদি এরকম করি তাহলেও কষ্ট পাবে, যেটা আমি একদমই চাই না। তার চেয়ে বরং আমি সরাসরি ওর সাথে কথা বলে নিব। এরপর আকি এবং ইরোহা একসাথে স্কুলের দিকে রওনা দেয়। রেড লাইটে দাঁড়িয়ে থাকার সময় ইরোহা বলে, সেনপাই আমাদের দুজনকে যদি একসাথে দেখে ফেলে তাহলে কোনো সমস্যা হবে না তো? আকি বলে, না সমস্যা হবে কেন, দুজন অচানা মানুষ রাস্তায় দেখা করতেই পারে। মেয়েটি বলে, আচ্ছা আমরা দুজন যে একসাথে আছি এটা দেখে মাসিরো সেনপাই আবার উল্টাপাল্টা কিছু ভাববে না তো? ছেলেটি বলে, তুমি পাগল হয়ে গেছো, যা মুখে আসে তাই বলে যাচ্ছ। ইরোহা হাসতে হাসতে বলে, তুমি তো ভাজিন, তুমি আর কি বাই করবে? আচ্ছা একটা কথা বলি, তুমি যদি মাসিরের সাথে কিছু করতে চাও তাহলে আমার উপরে প্র্যাকটিস করে নিতে পারো, এতে তোমার কোনো বদনাম হবে না। এটা দেখে আকি বলে, এই মেয়েটা সকাল সকাল কিছু ভেয়ে এসেছে নাকি যে এগুলো বলছে? এরপর আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই যেখানে আকি মাসিরের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মাসিরো এমন একটা ভঙ্গিতে তার দিকে তাকায় যার কারণে আকি একটু ভয় পেয়ে যায়। সে বলে, কি ব্যাপার, এই মেয়ে তো কালকে আমাকে তার মনের কথা বলেছিল। সে সাহস করে জিজ্ঞাসা করে, কাল রাতের মেসেজের বিষয়ে তোমার সাথে কথা ছিল? মাসিরো বলে, চুপ করো, আমার তোমার সাথে কোনো কথা নেই, আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। এই কথা শুনে আকি ভাবে, আমি কি স্বপ্ন দেখছি নাকি অন্য কেউ আমাকে মেসেজ করেছিল? পরীক্ষা করার জন্য মাসিরোর ফোনে একটা মেসেজ পাঠায় আর তার সাথে সাথে মাসিরোর ফোন ভাইব্রেট করে ওঠে। আকি দেখে মাসিরো মেসেজে রিপ্লাই দিচ্ছে। সে বলে, তোমার সাথে সামনাসামনি কথা বলতে আমার খুব লজ্জা করছে, তাই আমি এভাবে কথা বলতে পারবো না। ঠিক তখনই তাদের টিচার ক্লাস এন্ট্রি নেয় আর বলে, জুলাই মাসে ন্যাশনাল হাই স্কুল ড্রামা ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে এবং সবাইকে সেটাতে অংশগ্রহণ করতে হবে। এরপর আমরা দেখি আকি তার বন্ধুর সাথে তাদের গেমিং প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। স্টোরিটা খুব একটা ভালো হয়নি তাই তারা চিন্তিত। আকি এবং তার বন্ধুকে এত ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে মাসিরো তাদের দিকে তাকিয়ে থাকে। আকি বিষয়টি লক্ষ্য করে বলে, কি হয়েছে, আমাদের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মাসিরো বলে, না কিছু না, আমি এমনি দেখছিলাম। আর অন্যদিকে ইরোহাও আকির কথা ভাবছিল। আজ সেনপাইকে স্কুলের জন্য দেরি করিয়ে বেশ মজা পেয়েছি, এটা বলে সে হাসছিল। ঠিক তখনই মাসিরো তার ক্লাসের বাইরে এসে তাকে ডাকে। মাসিরো ইরোহাকে জিজ্ঞাসা করে, আকির শরীর ঠিক আছে তো? ও আজকে ক্লাসে আসতে দেরি করলো। ইরোহা প্রথমে ব্যাপারটা হালকা ভাবে নেয়, কিন্তু যখন মাসিরো বলে আজ আকি স্কুলে আসতে 16 মিনিট 34 সেকেন্ড লেট করেছে, তখন ইরোহার চোখ কপালে উঠে যায়। সে ভাবে, এই মেয়ে তো আকির জন্য পুরো পাগল, এত নিখুঁত হিসাব কি আবার রাখে? মাসিরো চিন্তিত মুখ দেখে ইরোহার মায়া হয়। সে ভাবে, মাসিরো সেনপাই আমার প্রতিদ্বন্দ্বী হলেও আমি তার একমাত্র বন্ধু, আর তাকে দেখে মনে হচ্ছে সে খুব চিন্তায় আছে, তাই সে সত্যিটা বলে দেয়। সে বলে, আকির তেমন কিছু হয়নি, শুধু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। এটা শুনে মাসিরো শান্তি পায় আর ইরোহাকে ধন্যবাদ জানিয়ে তার ক্লাসে চলে যায়। কিন্তু ইরোহার মনে একটা অজানা ভয় কাজ করতে থাকে। তার মনে হয় আকি সেনপাই তার কাছ থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, আমাকে কিছু
একটা করতে হবে। এরপর দৃশ্য বদলায়, আমরা দেখি আকি একা বসে লাঞ্চ করছিল। তখনই ইরোহা তার পাশে এসে নিজের টিফিন খুলে খেতে শুরু করে। আকি বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, সবাই দেখলে কি ভাববে? ইরোহা বলে, চুপ করো তো, তুমি এমন কোনো ফেমাস ব্যক্তি নয় যে মানুষ শুধু তোমাকে দেখবে। আকি বলে, আমি ভাবছি কি জবাব দিব মাসিরোকে, আমাকে তো ওকে একটা উত্তর দিতেই হবে। এই কথা শুনে ইরোহা অনেক রেগে যায় আর বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর যাওয়ার পর আকিকে মেসেজ করে বলে, তুমি হচ্ছ 1 নাম্বারের একটা গাধা। এরপর দৃশ্য বদলায় আর মাইকে অ্যানাউন্স হয় যে আকিকে স্টুডেন্ট কাউন্সিল অফিসে আসতে বলা হয়েছে। ছেলেটি বুঝতে পারে তার সেনপাই তাকে ডেকেছে। সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার পায়ে মাটি সরে যায়। সে দেখে তার সেনপাই, যে কিনা সব কাজ সবসময় দেরিতে করত, সে আজ সময়ের আগে তার সবগুলো কাজ করে ফেলেছে। এটা দেখে আকি এতটা আশ্চর্য হয়ে যায় আর বলে, এটা সত্যি হতে পারে না, এটা হচ্ছে একটা স্বপ্ন। সেনপাই অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি তো সবসময় বলো সময় মতো কাজ করতে, আর আজ আমি সময় মতো কাজ করেছি বলে তুমি এমন বলছো? আকি হতাশ হয়ে বলেন, না, আজ তোমার কাজটা লে করে করার উচিত ছিল। আজ সবকিছু এমন উল্টোপাল্টা কেন হচ্ছে? এরপর আকি বলে তার জ্বর হয়েছে, এজন্য সে বাসায় গিয়ে বিশ্রাম নিতে চায়। এই বলে সে ওখান থেকে বেরিয়ে আসে আর ভাবতে থাকে, আজ আমার সাথে হচ্ছেটা কি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা দেখবো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইনফর মি এর 8 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়ক আকিকে দেখি, যার শরীরটা খুব খারাপ। বিছানায় শুয়ে শুয়ে সে ভাবছিল, এভাবে অসুস্থ হয়ে পড়ে থেকে আমি কি নিজের মূল্যবান সময় নষ্ট করছি? ঠিক তখনই সে বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে ইরোহা চলে এসেছে। আকি বাইরে এসে দেখে ইরোহা তার জন্য রান্নাঘরে এসে রান্না করছে। এটা দেখে আকি অবাক হয়ে বলে, তোমার এগুলো করার দরকার নেই। উত্তরে ইরোহা বলে, তোমারও এখন পরিশ্রম করার দরকার নাই, তোমার বিশ্রাম নেওয়া উচিত এখন। এরপর আকি ভাবতে থাকে, এই মেয়ে আবার কোন প্ল্যান বানাচ্ছে? নিশ্চয়ই আমার সাথে কোনো মজা করার প্ল্যান করছে। কিন্তু ইরোহার জন্য আকির মনের কথা বুঝতে পেরেই বলে, চিন্তা করো না, আমি এখন তোমার সাথে কোনো মজা করছি না। কিছুক্ষণ পর ইরোহা আকির জন্য খাবার বানিয়ে নিয়ে আসে এবং তাকে খেতে বলে। সে নিশ্চয়তা দেয় যে খাবারটা তোমার খুব ভালো লাগবে। ছেলেটি তখন বলতে থাকে, আমার জন্য এত কিছু করার দরকার ছিল না, আমি একাই সব সামলে নিতে পারতাম। ইরোহা তখন মিষ্টি করে বলে, আমি তো তোমার জুনিয়র, তাই তোমার জন্য তো এতটুকু করতেই পারি, তাই না? আকি তখন বলে, তুমি কিন্তু একটু বেশি ওভার অ্যাক্টিং করছো। ইরোহা তখন জবাবে বলে, এর মধ্যে আবার ওভার অ্যাক্টিং এর কি আছে? তুমি তো বলো অসুস্থ থাকলে তোমার সময় নষ্ট হয়, তাই আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তাছাড়া তুমি কিছুদিন ধরে বেশি পরিশ্রম করছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। আর সত্যি বলতে তোমার জন্য এটা করতে পেরে আমারও খুব ভালো লাগছে। এরপর ইরোহা নিজের হাতে আকিকে খাবার খাওয়ানোর জন্য এগিয়ে আসে। এই দৃশ্যটা দেখে আকি লজ্জায় লাল হয়ে যায়। তারপরও সে খাবারটা খেয়ে নেয় আর ইরোহাকে বলে, খাবারটা সত্যিই অনেক সুস্বাদু। আকির মুখে প্রশংসা শুনে ইরোহা খুব খুশি হয়। আকি তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই ইরোহা খেয়াল করে যে আকির মুখে একটু খাবার লেগে আছে। পরে সে একটা রুমাল বের করে আকির মুখটা মুছে দিতে শুরু করে। এই ঘটনায় আকি আরো বেশি লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নেয়। এরপর ইরোহা জিজ্ঞাসা করে, আমি কি তোমার জন্য আর কিছু করতে পারি? আকি তাড়াতাড়ি বলে, না, আর কিছু করার দরকার নেই। ইরোহা বলে, ঠিক আছে, তাহলে আমি পরিষ্কার করে নিজের রুমে যাচ্ছি, তুমি ভালো করে বিশ্রাম নাও। এরপর আকি নিজের মোবাইল চেক করতে শুরু করে। সে দেখে ইরোহা তাকে একটা মেসেজ পাঠিয়েছে। সেটাতে লেখা ছিল, তোমার তো এরকম মেয়েই পছন্দ, তাই না? মানে যারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মিষ্টি করে কথা বলে। তো কেমন লাগলো আমার এই রূপ দেখে? আকি তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে। সে বলে, মাসিরো নামের মেয়েটি আসলে খুব ভালো, কিন্তু আকির সামনে সবসময় সে খুব রুড আচরণ করে। আর অন্যদিকে ইরোহা সাধারণত আকির সাথে ভালোভাবে মিশলেও মেসেজে অন্যরকম। আকি বুঝতে পারছিল না এই অদ্ভুত পরিস্থিতিতে কি করবে। ঠিক তখনই আকির কাছে তার বন্ধু উজুমির কল আসে। সে বলে, বন্ধু, আমি জানি তুই এখন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিস, তাই আমি তোর জন্য একটা ডিভাইস বানিয়েছি যেটা সবসময় তোর হার্ট ব্রেথ চেক করবে আর সমস্যার আগেই তোকে জানাবে। আকি তাকে বলে, এত কিছু করার দরকার ছিল না। এরপর উজুমি জানায়, ইরোহা বাড়ি ফিরে চুপচাপ নিজের রুমে ঢুকে গেছে এবং কারোর সাথে কথা বলছে না। দেখে মনে হচ্ছে তার মুড খুব খারাপ। এই কথা শুনে আকিও ইরোহার কথা ভাবতে থাকে। সে একবার ভাবে মাসিরোর ব্যাপারে উজুমিকে সব বলে দিবে নাকি, কিন্তু পরক্ষণই ভাবে মাসিরোর অনুভূতিকে সেভাবে আঘাত করা ঠিক হবে না। তার উচিত সরাসরি মাসিরোর সাথে কথা বলা। যাই হোক, এরপর উজুমি আকির মনের কথা বুঝতে পেরে বলে, মনে হচ্ছে তুই কিছু ভাবছিস কিন্তু আমাকে বলতে চাচ্ছিস না। ঠিক আছে, তোর যা মনে হয় তাই করিস। এরপর সে আকিকে বিশ্রাম নিতে বলে ফোন কেটে দেয়। পরের দৃশ্যে আমরা আকিকে তার ক্লাসের ভিতরে দেখতে পাই। সে বলে, ভালোভাবে বিশ্রাম নেওয়ার কারণে তার শরীর এখন বেশ ভালো। সে এখন তার গেমের ভিতরে মন দিয়েছে, কারণ অসুস্থ হওয়ার কারণে যে সময়টা নষ্ট হয়েছে সেটা এখন তার পূরণ করতে হবে। সে তার পাশে মাসিরোকে দেখে। মাসিরো রেগে গিয়ে অনেক দ্রুত কি জানি লিখছে। আকি ভাবে এর আবার কি হয়েছে। আকি মাসিরোর সাথে ভালোভাবে কথা বলতে চেয়েছিল, যাতে মাসিরোকে তার গেমের ব্যাপারে ভালোভাবে বুঝাতে পারে। এগুলো ভাবতে ভাবতে সে ক্লাসের বাইরে চলে আসে। ঠিক তখনই তার পিছনে সেনপাই চলে আসে আর বলে, তোমার শরীরটা এখন কেমন আছে? আকি বলে, সত্যি বলতে আগের চাইতে অনেক ভালো লাগছে। সেনপাই বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি আমার পিছনে আসো। আকি কারণ জিজ্ঞাসা করলে সেনপাই তার প্রমিসের কথা মনে করিয়ে দেয়। আকির মনে পড়ে যায় সেই প্রমিসের কথা। সে বলেছিল, সুস্থ হয়ে আমি তোমার কথা শুনবো। সেনপাই বলে, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কিন্তু
সেটা এখানে বলা যাবে না। এরপর সে আকিকে অনুরোধ করে বলে, প্লিজ আমার ড্রামা ক্লাবকে বাঁচিয়ে নাও। মানে ড্রামা ক্লাবের যতগুলো সদস্য রয়েছে তারা কেউই সিরিয়াস নয়, এভাবে চলতে থাকলে ক্লাবটাকে বন্ধ করে দেওয়া হবে। আকি বিষয়টা সিরিয়াস না নিয়ে বলে, ড্রামা ক্লাব বন্ধ হয়ে গেলে তো আমারই লাভ, তোমাকে যে কাজগুলো দেই সেগুলো ভালোভাবে করতে পারবে। তখন সেনপাই বলে, ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট হলো মিদুরি চান, আর সে হলো আমার ছোট বোন। মিদুরির ব্যাপারে আকি কিছুই জানতো না, তাই সেনপাই ওর বোনের ব্যাপারে সুনাম করতেই থাকে। সে বলে ও দেখতে খুব সুন্দর এবং ট্যালেন্টেড আর নিজের কাজ নিয়ে অনেক সিরিয়াস। সে আরো বলে, যদি ড্রামা ক্লাবটা বন্ধ হয়ে যায় তাহলে আমাকে টেনিস টিমের কোচ বানিয়ে দেওয়া হবে, যেটা আমি একদমই চাই না। সেনপাই আকিকে বলে, যদি আমি টেনিস টিমের কোচ হয়ে যাই তাহলে তোমার গেমের কাজটাও করতে পারবো না, তুমি কি এটা চাও? আকির এই কথা শুনে অনেক রাগ ওঠে, কিন্তু তার কিছু করার ছিল না। সেনপাই জানায় টিফিন টাইমে ছাত্রছাত্রীরা অনুশীলন করবে, তখন সে তার পারফরমেন্স দেখাতে পারবে। আকি তার কথায় রাজি হয়ে যায়, কারণ তার কিছু করার ছিল না। এরপর আমরা আকি এবং সেনপাইকে লুকিয়ে লুকিয়ে ড্রামা ক্লাবের পারফরমেন্স দেখতে দেখি। মিদুরি সবগুলা মেয়েদের প্র্যাকটিস করাচ্ছিল। আকি জানতে পারে মিদুরি এই বছরের টপার, মানে সবগুলা বিষয়ে একদম হাই স্কোর করেছে। এইটা শুনে আকি একটু অবাক হয়ে যায় আর বলে, পড়াশোনার পাশাপাশি সে এতগুলা বিষয় কিভাবে সামলায়। তারপর কস্টিউম পরে ড্রামা ক্লাবের সবাই পারফরমেন্স করছিল। এটা দেখে আকির মাথায় যেন পাথর পড়ে। সে বলে, এত জঘন্য পারফরমেন্স আমি আমার জীবনে আর দেখিনি। এরপর যখন পারফরমেন্স শেষ হয় তখন আকি রেগে গিয়ে তাদের ক্লাবে যায় আর বলে, তোমরা কি এটা পারফরমেন্স করছো নাকি সার্কাস খেলা দেখাচ্ছ? এটাকে কোনোভাবেই ভালো পারফরমেন্স বলা যায় না। এইটা শুনে ক্লাসের মেয়েরা অবাক হয়ে যায়। এরপর সেনপাই ড্রামা ক্লাবে আসে। সে বলে, আমি তোমাদের কাজ দেখতে এসেছিলাম। এরপর সে আকির সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয় আর বলে, এর নাম আকি, ও তোমাদের পারফরমেন্স প্রস্তুত করতে সাহায্য করবে। কিন্তু তখন মিদুরি বলে, কোনো দরকার নেই আমাদের ওকে, ওর এমন কি যোগ্যতা আছে যার কারণে ও আমাদের পারফরমেন্স ভালো করতে সাহায্য করতে পারবে? এইটা শুনে সেনপাই বলে, ও একটা হলিউড মুভিতে কাজ করেছে। এই কথা শোনার পর ক্লাসে থাকা সবগুলা মেয়ে একদম অবাক হয়ে যায়, কিন্তু মিদুরি তাদের উপর সন্দেহ করতে থাকে আর বলে, এত বড় একজন প্রডিউসার আমার বোনের কথা কেন শুনবে? নিশ্চয়ই তাদের ভিতরে কোনো রিলেশন আছে, এবং সে তার বোনের চরিত্র নিয়েও খারাপ কথা বলতে থাকে। এই নোংরা অভিযোগ শুনে আকি প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। সে বিরক্ত হয়ে ক্লাব থেকে চলে যায়। এরপর সেনপাই আবার আকির কাছে আসে এবং সাহায্যের জন্য অনুরোধ করে। ছেলেটি বলে, আমি বলেছিলাম তাদের পারফরমেন্স করাতে হেল্প করব, কিন্তু আমি তাদের প্রডিউসার হব এমনটা বলি নাই। সত্যি বলতে মিদুরির কোনো সাহায্যের দরকার নেই, সে একাই সবকিছু সামনে নিতে পারবে। তখন সেনপাই তাকে তাদের গেমের স্ক্রিপ্ট এবং সাউন্ড দিয়ে সাহায্য করতে বলে। আকি মনে মনে ভাবে, ড্রামা ক্লাবের যা লাগবে, মানে যে ভয়েস অ্যাক্টিংটা দরকার সেটা সে করতে পারবে না, কারণ তাদের গেমের সব ভয়েস ইরোহা দে, আর এই কথাটা আমি কাউকে বলতে পারবো না। তাই সে রেগে গিয়ে বলে, আমি আমার গেমটাকে এভাবে নষ্ট করতে পারি না। এই কথাটা শুনে সেনপাই অনেক কষ্ট পায় আর ওখানেই বসে পড়ে। এরপর ছেলেটি ওখান থেকে চলে যায় আর এখানেই 8 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। অনলি এনিমে এক্সপ্লেন চ্যানেলের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর 9 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে সব সময় দুষ্টু এবং ফাজলামি করে, আর তার নাম হচ্ছে ইরুহা। সে প্রচুর পরিমাণে রেগে আছে এবং মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। সে ভাবে, আকি আমাকে একদমই সিরিয়াস নেয় না, আর এর কারণ হচ্ছে আমি নিজেই। মানে আমি সব সময় আকি সেনপাইয়ের সাথে মজা করি, ওর সাথে ফ্ল্যাট করি, আর আমি কখনো তার সামনে আমার সিরিয়াস দিকটা তুলে ধরেনি। তাই সে আমাকে শুধু কাজের সময় গুরুত্ব দেয় আর বাকি সময় একদম সিরিয়াস নেয় না। আসলে বিষয়টি হচ্ছে ইরোহার এখানে জেলাস ফিল হচ্ছিল, কারণ হচ্ছে সে মনে করে মাসিরো আমার কাছ থেকে আকি সেনপাইকে আস্তে আস্তে করে দূরে সরিয়ে নিচ্ছে। তাই সে এখন থেকে একটা সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি এখন থেকে আর আকির সাথে মজা করব না, ফ্ল্যাট করব না। আমি এখন থেকে একটা শান্ত সৃষ্ট এবং ভদ্র মেয়ে হয়ে থাকবো, যাতে আকি সেনপাই আমাকে সিরিয়াস নেয়। এরপর হঠাৎ করে মাসিরো সেখানে আসে আর ইরুহাকে জিজ্ঞাসা করে, ইরুহা তুমি এখানে কি করছো? ইরুহা একটু ঘাবড়ে গিয়ে বলে, আজকে আমার ক্লাসটা একটু বেশি সময় ধরে হয়েছিল, তাই একটু দেরি হয়ে গেছে। এরপর মাসিরো বলে, ও আচ্ছা এই ব্যাপার, আমি তো লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে আসলাম। ইরোহা ওই সবগুলো বই দেখে একটু অবাক হয়ে যায়, কারণ ওই বইগুলো লাইব্রেরির সবচেয়ে কঠিন সাবজেক্ট ছিল। এরপর মাসিরো ইরোহাকে বলে, তাহলে চলো আজকে আমরা দুজন একসাথে বাড়ি যাই, মানে আমাদের বাসা তো একটাই, তাই ভাবলাম দুজনে একসাথে বাড়ি যাই, তুমি কি বলো? এই কথাটা শুনে ইরোহা নার্ভাস হয়ে যায়, কারণ তাকে তো ভয়েস রেকর্ডিং এর জন্য আকির সাথে যেতে হবে, আর এই কথাটা সে মাসিরোকে বলতে পারবে না। মানে এখন ইরোহা দুজনের মাঝখানে পড়ে গেছে, একদিকে আকির ভয়েস রেকর্ডিং করতে হবে আর অন্যদিকে মাসিরোর অনুরোধ। সে বুঝতে পারছে না পরিস্থিতিটা কিভাবে সামলাবে। এরপর ইরোহা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, আসলে মাসিরো সেনপাই, আমার একটা পার্সোনাল কাজ আছে, মানে আমি একটা পার্ট টাইম জব করি, তাই আমাকে ওখানে যেতে হবে। মাসিরো একটু লজ্জা পেয়ে জিজ্ঞাসা করে, কিসের পার্ট টাইম জব? এখানে মাসিরো কি ভাবছিল সেটা তোমাদের ভিতরে অনেকজনেই বুঝে গেছো, তোমাদের আর কি বলবো, আমি নিজেই এটা ভাবছিলাম। আচ্ছা যাই হোক। এরপর ইরোহা একটু ভেবে বলে, এটা হচ্ছে একটা মুখের কাজ, আর এখানেই একটা মজার কাহিনী ঘটে। সেটা হচ্ছে ইরোহা এখানে মাসিরোকে ভয়েস অ্যাক্টিং এর কথা বোঝাতে চেয়েছিল, কিন্তু মাসিরো মুখের কাজের কথা শুনে সেইটাই ভাবছিল
যেটা এখন তোমাদের ভিতরে অনেকজন ভাবছো। তারপর ইরোহা মজা করে মাশিরোকে বলে, তুমি কি আমার সাথে এই মুখের কাজ করতে আসবে নাকি? এই কথাটা শুনেই মাশিরো লজ্জায় লাল হয়ে যায় আর বলে, কি বলছো এসব তুমি? না না, আমি এসব কাজ করব না। এগুলো বলতে বলতে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ইরোহা ওকে থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এরপর দৃশ্য চেঞ্জ হয়, আমরা আমাদের গল্পের নায়ক আকিকে দেখতে পাই। সে বেশ চিন্তিত হয়ে ইরোহার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে ইরোহা সেখানে এসে পৌঁছায় এবং শান্ত ও ভদ্রভাবে আকিকে ডাক দেয়। কিন্তু আকির জন্য ইরোহার এই নতুন আচরণটা হজম করতে কষ্ট হয়ে যায়। সে এতদিন ধরে চালাক, দুষ্টু, হাসি খুশি যেই ইরোহাকে চেনে, তার এই সুন্দর আচরণটা দেখে আকি বিরক্ত হয়। আকি তাকে বলে, তুমি এখন এই নাটক বন্ধ করো। তুমি আগে আমার সাথে যেরকম মজা করতে সেরকম ব্যবহার করো। তোমার এই ভদ্র আচরণ আমার একদম সহ্য হচ্ছে না। কিন্তু ইরোহাও তার সিদ্ধান্তে অটল। সে বলে, আমি কেন এরকমটা করব? আমি তো ভালো মেয়ে, আর এটাই হচ্ছে আমার আসল স্বভাব। আমি বদলাবো না। এতে কি তোমার কোনো সমস্যা আছে? আসল কাহিনীটা হচ্ছে এখানে আকি ইরোহার আগের স্বভাবের সাথে মানসিকভাবে কানেক্টেড হয়ে গেছে। মানে ইরোহা আগে যেরকম আকির সাথে দুষ্টু অথবা ফ্ল্যাট করে কথা বলতো, এখন আর সেটা করছে না। তার কথাবার্তায় হঠাৎই চেঞ্জ হওয়ার কারণে আকি তার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। এরপর তারা দুজন অতই সেনপাইয়ের রেকর্ডিং স্টুডিওতে পৌঁছায়। অতই তখন বলে, তাহলে তোমরা দুজন চলে এসেছো আমাকে আবারও বিরক্ত করতে। আকি তখন অতি সেনপাইকে বলে, আমরা দুঃখিত, আবারও আপনাকে বিরক্ত করছি। অতই বলে, আচ্ছা ঠিক আছে, এখন বলো পেমেন্টটা এনেছো তো? আকি ওকে একটা দামি কেক দেয়। আর এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অতই সেনপাই হলো একজন সাউন্ড ইঞ্জিনিয়ার যে টাকার বিনিময়ে কাজ করে না। তার শর্ত হলো আকিকে প্রত্যেকবার নতুন নতুন কেক এবং সুস্বাদু কেক খাওয়াতে হবে। শুধু কেক দিলে হবে না, যদি অতই সেনপাইয়ের কেকটা পছন্দ হয় তাহলেই সে কাজ করতে রাজি হয়। এরপর আকি ভয়েস রেকর্ডিং এর জন্য ইরোহাকে স্ক্রিপ্ট দেয়। এটা দেখে অতই বলে, তুমি কি জানো কোনো প্রফেশনাল ভয়েস অ্যাক্টরকে ঠিক রেকর্ডিং এর আগে স্ক্রিপ্ট দিলে সে কতটা অপমানিত হয়? ছেলে কি বলে, চিন্তা করো না, ইরোহা খুব ট্যালেন্টেড, আমার বিশ্বাস আছে ও সবকিছু ম্যানেজ করে নিতে পারবে। এখানে আমরা একটা কথা বুঝতে পারি, আকি মুখে যাই বলুক না কেন সে ইরোহার ট্যালেন্টের উপর অনেক বিশ্বাস রাখে। এরপর যখন রেকর্ডিং শুরু হয় তখন ইরোহার পারফরমেন্স একদমই ভালো হয় না। মানে সে যেই ক্যারেক্টারের ভয়েসটা দিচ্ছে সেটার সাথে তার ভয়েস মিলছে না। এটা দেখে আকিও এবং অতই দুজনেই অবাক হয়ে যায়। এরপর ইরোহা একটার পর একটা ক্যারেক্টারের ভয়েস দিয়েই যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছিল না। অতই চিন্তিত হয়ে বলে, হঠাৎ এর আবার কি হলো? অন্যদিকে আকিও একটু ভয় পেতে শুরু করে। সে ভাবে ইরোহার অভিনয় ভালো, কিন্তু হঠাৎ এমন হলো কেন? অতই তখন জিজ্ঞাসা করে, ইরোহা তোমার নিজের অভিনয়টা কিরকম লাগছে? ইরোহা হাসি মুখে বলে, আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আর আমি তো আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি। তখন হঠাৎ আকি রেগে গিয়ে বলে, তুমি সব পাগলামি বন্ধ করো, আমি তোমার পিছনে এত কষ্ট করছি তবুও তুমি এটাকে সিরিয়াস নিচ্ছ না। আকি তখন রাগের মাথায় খারাপ কিছু বলেই দিচ্ছিল। ঠিক তখনই অতই তার মুখটা বন্ধ করে দেয়। মানে এখানে কি হয়েছে তোমরা বুঝতে পারছো? অতই যেই ললিপপটা খাচ্ছিল সেই ললিপপটাই সে আকির মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। মানে এটা তো ইনডাইরেক্ট কিস হলো, তাই না? অতই তখন বলে, ইরোহা আজকের মতো এখানেই শেষ, তুমি এখন বাসায় গিয়ে বিশ্রাম নাও। তারপর মেয়েটি কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। শেষ পর্যন্ত সেই দিনের রেকর্ডিংটা বাতিল করা হয়। এরপর ছেলেটি বলে, তোমাকে ধন্যবাদ, তুমি না থাকলে আমি আরো বাজে কিছু বলে দিতাম। অতই হালকা হাসি দিয়ে বলে, জানো তো আমার মনে হচ্ছে একটু আগে আমি তোমাকে ইনডাইরেক্টলি কিস করে ফেললাম। কিন্তু ছেলেটির মনে তখন অন্য কিছু চলছিল, তাই সে অতইয়ের কথার জবাব দেয় না। সে ভাবছিল, আমি কতটা বোকা, আমি হয়তো ইরোহার সাথে একটু বেশি রুড আচরণ করে ফেলেছি। অতই সেনপাই সরাসরি আকিকে বলে, তোমাদের দুজনের প্রেম কাহিনীর কারণে যদি ইরোহার ট্যালেন্টের কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের আমি ছাড়বো না। অতই আকিকে বোঝায়, মাসিরো তোমাকে প্রপোজ করার পর থেকেই সবকিছু বদলে গেছে। এর প্রভাব তোমাদের দুজনের উপর পড়েনি, সবার উপরই পড়েছে, বিশেষ করে ইরোহার উপর। ওর হঠাৎ বদলে যাওয়ার কারণই হচ্ছে এটা। মানুষের শরীর আর মন একভাবে কাজ করে না, কারণ হচ্ছে কিছু কিছু অনুভূতি আছে যেগুলা বাহির থেকে বোঝা যায় না, কিন্তু এটার প্রভাব ভিতর থেকে যায়। তাই পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে তুমি সবকিছু ঠিক করে নাও। অতএব কথা শুনে আকি পুরো ব্যাপারটা বুঝতে পারে। মাসিরো প্রপোজের কারণে ইরোহার স্বভাবের ভিতরে চেঞ্জ আসছে। এর পরের দৃশ্যে আমরা দেখি আকি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সে আমাদের জানায় মাসিরো তাকে একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজের ভিতরে লেখা ছিল, আমি মাসিরো, আজকে রাত্রে কি তুমি ফ্রি আছো? আমার সাথে দেখা করতে পারবে? আকি বলে, সমস্যা নাই, আমি দেখা করতে পারবো। এর পরের দৃশ্যে আমরা দেখি আকি এবং মাসিরো খুব সুন্দর একটা লাক্সারি হোটেলে ডেটে এসেছে। এখানে মেয়েটি খুব নার্ভাস এবং লাজুক আচরণ করছিল, যেটা দেখে আকির হাসি পাচ্ছিল। এরপর মেয়েটি বলে, এই জায়গাটার বিল কি আমার বাবা দিবে? আকি বলে, আরে না, কি বলছো তুমি? আমি আমার নিজের ডেটের খরচ আঙ্কেলের কাছে চাইবো না। আমি আমার গেম বানিয়ে অনেক টাকা আয় করেছি, আবার সেইগুলো দিয়ে আমি গেম বানাতাম, কিন্তু এই প্রথমবার নিজের জন্য খরচ করছি। রেস্টুরেন্টে অন্য কাপলদের দেখে মাসিরো বলে, আগে আমি ভাবতাম কাপলরা শুধু দেখানোর জন্য খুশি থাকে আর তাদের দেখে আমার খুব হিংসা হতো, কিন্তু এখন আমি বুঝতে পারছি ব্যাপারটা তা নয়। যখন সত্যিই কেউ কাউকে ভালোবাসে তখন তারা নিজের জগতেই খুশি থাকে। যদি কাউকে ভালো না বাসতাম তাহলে এই বিষয়টা বুঝতে পারতাম না। এরপর সেই সময়টা এসে পড়ে যেখানে আকিকে মাসিরো প্রপোজের উত্তর দিতে হবে। তোমাদের এখানে কি মনে হয় আকি মাসিরোকে কি উত্তর দিবে? যাই হোক, আকি কিছু বলার আগে মাসিরো বলে, তোমার উত্তরটা হয়তো না হবে, কিন্তু তুমি খুব ভালো মানুষ, তাই আমাকে সরাসরি কষ্ট না দিয়ে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আকি নিজের স্বার্থ দেখিয়ে বলে,
এরকম কোনো বিষয় নয়। আমি শুধু চাই না তোমার বাবার সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক, তাই আমি এগুলো করেছি। কিন্তু মেয়েটি কোনোভাবেই তার যুক্তি মেনে নেয় না। সে বলে, আমি জানি তুমি খুব ভালো মনের একটা মানুষ। এরপর সে ইরোহার কথা বলে যে সে আগেই বুঝে গিয়েছিল আকি আর ইরোহার ভিতরে আলাদা একটা রিলেশন আছে। মাসির এখানে পুরো পরিস্থিতির কথাটা বুঝতে পারছে। এরপর সে আকিকে নতুন একটা প্রস্তাব দেয়। সে বলে, দেখো আকি, এখন তোমার জবাবের আমার দরকার নাই। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি এখনো সেই অনুভূতিটা করোনি। তুমি আমাকে শুধু একটু সময় দাও, দেখবা ঠিকই আমি তোমাকে আমার ভালোবাসায় ফেলেই ছাড়বো। ছেলেটি তখন তাকে ভুলে যাওয়ার পরামর্শ দেয়। তখন মাসিরও রেগে গিয়ে বলে, সহজ পথ বেছে নিও না, ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না। এখনই সবকিছু শেষ করে দেওয়ার কথা ভাববে না। আমি সবসময় তোমার পাশে থাকবো, আর কাল থেকে আমি তোমার প্রতি আরো চেষ্টা করব যাতে তুমি আমাকে ভালোবাসো। এটা বলে মাসিরও সেখান থেকে চলে যায়। মাসিরও চলে যাওয়ার পর আকি সেখানে একা দাঁড়িয়ে থাকে আর কিছু মনে মনে ভাবছিল। তারপর সে তার ফোন বের করে ইরোহার আইডিতে ঢুকে বলে, ইরোহা, আমি তোমাকে অনেক অপেক্ষা করিয়েছি, আর এখন তোমার পালা। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো এপিসোডটা কিরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর 10 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আর এই এপিসোডটা 2 দিন আগে এসেছিল, কিন্তু আমি অনেক অসুস্থ, তার কারণে ভিডিও বানাতে পারিনি। অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা আগের এপিসোডগুলিতে যেরকম সাপোর্ট দেখিয়েছো, আশা করছি এই এপিসোডটা তো এরকম সাপোর্ট দেখাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আকি এবং উজুমিকে দেখতে পাই। তারা দুজন একটি বিষয় নিয়ে কথা বলছিল। আকি তখন জানায়, আমি উজুমির বাসায় এসেছি ইরোহার সাথে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এরপর সে উজুমিকে জিজ্ঞেস করে, আমি মাঝরাতে তোমার বোনের সাথে দেখা করতে এসেছি, এতে কি সত্যি তোমার কোনো প্রবলেম হচ্ছে না? এর উত্তরে উজুমি যা বলে সেটা খুব অবাক করার মতো। সে হাসতে হাসতে বলে, আরে আমি ওরকম লোক নই যে তোর ব্যাপারে খারাপ কিছু ভাববো। তুই এত রাত্রে এখানে এসেছিস মানে সত্যি কোনো ইম্পর্টেন্ট কথা হবে। আর সত্যি বলতে তুই যদি আমার বোনের আশেপাশে থাকোস তাহলে আমার ভালোই লাগে। মানে এখানে কি হয়েছে তোমরা বুঝতে পারছো? সাধারণত ভাইরা বোনদের এইসব বিষয়ে খুব কেয়ারফুল থাকে, কিন্তু উজুমি এখানে পুরো উল্টো। সে আকিকে বকাঝকা না করে উল্টো বলে, ভবিষ্যতে যদি তোমাদের বাচ্চা কাচ্চা হয় সেটা তো আমার জন্য আরো ভালো। এরপর সে আকিকে গুড লাক জানিয়ে সেখান থেকে চলে যায়। উজুমি চলে যাওয়ার পর আকি সাহস করে ইরোহার দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সে জানে ইরোহা এখনো জেগে আছে, তাই সে দরজায় নক দিয়ে ইরোহাকে বলে, আমি জানি তুমি এখনো জেগে আছো, আমার তোমার সাথে কিছু কথা আছে। প্রথমে ভিতর থেকে কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর ইরোহা বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আকি তাকে বোঝানোর চেষ্টা করে, আসলে স্টুডিওতে যা কিছু হয়েছে সেটার বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই, এবং তোমার সাথে খারাপভাবে ব্যবহার করার জন্য আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। তখন ইরোহা আরো রেগে গিয়ে বলে, কেন ক্ষমা চাইতে এসেছো? স্টুডিওতে খারাপ আচরণ করেছো তার জন্য? আমার তোমার কোনো ক্ষমার দরকার নাই, তুমি এখন বাসায় চলে যাও, আমি তোমার সাথে কোনো বিষয়ে কথা বলতে চাই না। এটা শুনে আকি ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বলে, যদি তুমি এখন দরজা না খুলো তাহলে আমি এখনই দরজাটা ভেঙে ফেলবো। ইরোহা তখন তার সাথে ঠাট্টা করে বলে, এটা তোমার ক্ষমতার বাইরে, তুমি কখনই দরজাটাকে ভাঙতে পারবে না, কারণ এগুলো শুধু বাংলা সিনেমাতেই মানায়। যাই হোক, এরপরে যা ঘটে সেটা দেখার জন্য ইরোহা এবং আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আকি সত্যি সত্যি এক লাথিমের দরজা ভেঙে ভিতরে ঢুকে আসে, বাংলা সিনেমার শাকিব খানের মতো। এটা দেখে ইরোহা পুরোপুরি হতবাক হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, সে শুধু অবাক হয়ে আকির দিকে তাকিয়ে থাকে। ঘরের ভিতরে ঢুকেই আকি ইরোহার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, মাসিরো নামের যে মেয়েটি আমাকে প্রপোজ করেছিল তাকে আমি সরাসরি রিজেক্ট করে দিয়েছি। মানে আমি তাকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে তোমার জন্য আমার ভিতরে কোনো ফিলিংস নাই। এটা শুনে ইরোহা বলে, আরে বোকা, তোমার কাছে একটা সুযোগ ছিল ওর সাথে একটা সম্পর্ক করার, কিন্তু তুমি সেটা নষ্ট করে দিয়েছো। তোমার দ্বারা কিছুই হবে না, তুমি আজীবন একটা ভার্জিন হয়ে থেকে যাবে। মানে এখানে ইরোহা আকিকে মাসিরোর সাথে 1-2 খেলার কথা বলছে। আমি আর ব্যাখ্যা করে বলতে পারবো না, তোমরাই বুঝে নাও। তখন ছেলেটি একটু শান্তভাবে বলে, আসলে প্রথম থেকে আমি মাসিরোকে রিজেক্ট করার কথাই ভাবছিলাম, কারণ আমার ভিতরে ওর জন্য কোনো ধরনের রোমান্টিক ভাবনা নেই। তাই এই কথাটা ওকে পরিষ্কারভাবে বলাটা আমার কাছে বেশি প্রয়োজন মনে হয়েছে। আকি আরো বলে, আমি আমার গেম তৈরি করার স্বপ্নের জন্য নিজের জীবনের আনন্দ, ইচ্ছা এবং ফিলিংস সবকিছু ছেড়ে দিয়েছি, যাতে আমি পুরোপুরি ভাবে গেমটার ভিতরে সময় নিতে পারি। কিন্তু হঠাৎ কিছুদিন ধরে আমি একটু বেশি অলস হয়ে গিয়েছিলাম, আর আমি জানি তুমি এটার জন্য আমার সাথে রাগ করেছিলে। তারপর আকি প্রতিজ্ঞা করে, আমি এখন থেকে প্রমিস করছি যে আমি আমার সবটা গেমের ভিতরে দিয়ে দিব। আমি শুধু তোমার কাছে লাস্ট একটা সুযোগ চাইছি, যাতে তুমি আমাকে সাহায্য করতে পারো। তখন ইরোহা একটু হেসে বলে, আমার মনে হচ্ছে তুমি অর্ধেক ঠিক আর অর্ধেক ভুল। তুমি তোমার গেমের জন্য ফোকাস করতে পারো কারণ তুমি একজন ট্যালেন্টেড, কিন্তু আমি তোমার মতো অতটা ট্যালেন্টেড নই। আমি শুধু সাধারণ একটা মেয়ে যে কিনা প্রতিদিন ক্লাসে যায় আর আসে। আমি একবারে তোমার মতো এতগুলো বিষয় ফোকাস করতে পারি না। তারপর ইরোহা তার মনের কথাটা বলে দেয়। সে বলে, আমি জানি সেনপাই আপনার কাছে 50 ফ্লোর গেম ছাড়া আর কিছুই নেই, আর বন্ধু নামে শুধু আমার ভাই আছে। তারপরে যখন আপনার কাজের প্রয়োজন হয় ঠিক তখনই আপনি আমাদের গুরুত্ব দেন। সত্যি বলতে তুমি কোনো সময় আমাদের প্রয়োজন বলে মনে করনি। আকি বলে, আরে কি বলছো তুমি এগুলো? আমি সবসময় তোমাদেরকে আমার প্রয়োজন মনে করেছি। ইরোহা বলে, এটা মিথ্যা। আপনি নিজেই বলেছিলেন যে আপনার জন্য শুধু 50 ফ্লোর গেমটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোনো কিছুই নয়। আমি বুঝে গেছি আপনি এখানে একটা শর্ট রাস্তা নিতে চান এবং কেউ যাতে আপনার কাছে কোনো ধরনের আশা
আশা না রাখে। আকি মনে মনে ভাবতে থাকে, আমার মনে হচ্ছে সে খারাপ কোনো কথা বলেনি, কিন্তু আমি চাই না আমার দ্বারা অথবা আমার গেমের জন্য কেউ কষ্ট পাক, তাই আমি এগুলো করি। এরপর মেয়েটি বলে, শুধু এগুলোই নয়, তুমি মাশিরো সেনপাইয়ের আরো অনেক কাছে চলে গিয়েছো। যদিও মাশিরো সেনপাই আমাদের গেমের কোনো অংশই নয়, কিন্তু মাশিরো সেনপাই যখন তোমাকে প্রপোজ করেছিল তখন তুমি ওর কথাগুলো একদম সিরিয়াস নিয়েছিলে। মানে ও যে কথাগুলো বলেছিল সেটার সাথে গেমের কোনো সম্পর্ক ছিল না। তারপরও সেনপাই আমার এটা দেখে একদমই ভালো লাগেনি। আকি বলে, তুমি এখানে ভুল ভাবছো, আমার আর মাশিরোর সম্পর্কটা ভিন্ন ধরনের, যা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইরোহা বলে, কিন্তু বাইরে থেকে দেখে তো এরকম মনে হচ্ছে না। এরপর আকির অসহায় মুখ দেখে ইরোহা বলে, এতে তোমার কোনো দোষ নেই। কোনো মেয়ে যদি এত সুন্দরভাবে কথা বলে এবং এত সুন্দর হয় তাহলে যে কেই পটে যাবে। সত্যি বলতে ইরোহা এখানে একটা সত্যি কথা বলেছে, মাশিরো দেখে আসলেই অনেক বিউটিফুল। এগুলো বলার পর ইরোহা নিজেই ভাবতে থাকে, আমি জেলাস ফিল কেন করছি? মাশিরো আকি সেনপাইয়ের কাছাকাছি আছে বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে এখানে ইরোহা যে আকিকে পছন্দ করে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এরপর সে তার অদ্ভুত ব্যবহারের জন্য আকির কাছে ক্ষমা চায়। ইরোহার মুখ থেকে জেলাসের কথা শুনে আকি একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি ভালোবাসার কারণে জেলাস ফিল করছো? আকি যখনই সিরিয়াস হয়ে এই প্রশ্নটা করে তখন ইরোহা তার আগের ফর্মে চলে যায় আর হাসতে হাসতে বলে, তোমার এই কথার মাধ্যমে আমি আমার ভয়েস অ্যাক্টিং এর জন্য একটা ভয়েস স্যাম্পল পেয়ে গেছি, আর এতক্ষণ ধরে মেয়েটি যা করেছিল তা জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। মানে ইরোহা আকির বলা কথাটা সাথে সাথে রেকর্ড করে ফেলে এবং তাকে শোনাতে লাগে। বেচারা আকি এটা দেখে একদমই থো হয়ে যায়। ইরোহা সিরিয়াস মুহূর্তটাকে একটা মজায় পরিণত করে দেয়। সে বারবার আকির ভয়েসটা প্লে করে তাকে জ্বালাতন করতে থাকে, তুমি কি ভালোবাসার কারণে জেলাস ফিল করছো? আকি তখন রেগে গিয়ে বলে, তুমি যা ভাবছো তা একদমই নয়। কিন্তু ইরোহা তার কথা না শুনে বারবার রেকর্ডিংটা প্লে করতে থাকে। সে মজা করে বলে, বন্ধুদের দেখে একটু জেলাস ফিল হতেই পারে। ও আমি তো ভুলেই গিয়েছি, তোমার কোনো বন্ধুই নেই। আচ্ছা তোমরাই ভালো তো, তোমাদের কাছে কোন ইরোহাকে ভালো লাগে? মানে যে সবসময় হাসি ঠাট্টা করে নাকি যে অ্যাক্টিং করে? তারপর আকি তাকে ভয়েসটা ডিলিট করতে বলে। ইরোহা বলে, একদমই না, আমার মনে হয় আমি তোমার সেই আগের ইরোহা হয়ে গিয়েছি। এরপরের দৃশ্যে আমরা দেখি আকি তার নিজের বিছানায় শুয়েছিল। সে ভাবছিল ইরোহা সত্যি কি আমাকে পছন্দ করে নাকি আমার সাথে মজা করছে। সে সিদ্ধান্ত নেয় এখন এগুলো ভাবার সময় নয়, আমাকে এখন গেমের উপরে ফোকাস করতে হবে। এরপর আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই যেখানে আকি তার বন্ধু উজুমা এবং অতই সেনপাইকে নিয়ে ড্রামা ক্লাবের দিকে যাচ্ছিল। অতই সেনপাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ ড্রামা ক্লাবের উপর তুমি এত আগ্রহ দেখাচ্ছ কেন? আকি বলে, এটা আমাদের গেমের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। এরপর তারা ড্রামা ক্লাবের ভিতরে চলে আসে আর দেখে ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট অর্থাৎ মিরোরি একটা হাতুড়ি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। আকি কোনোভাবে তাকে থামায়। তারপর মিরোরি কাঁদতে কাঁদতে বলতে থাকে, তোমরা নিশ্চয় আমাদের ক্লাবকে কিনে নিতে এসেছো তাই না? প্লিজ তোমরা এরকমটা করো না। সেভাবে আকি তাদের টিচারকে কোনোভাবে রাজি করে ক্লাবটা দখল করে তাদের সবাইকে গোলাম বানাতে চায়। আকি বলে, কি আজে বাজে কথা বলছো, আমাকে দেখে কি তোমার এরকম মনে হয়? মিডোরি বলে, তোমাকে দেখে তো আমার একটা লুচ্চা পোলা মনে হয়, আর আমি আগেই জানতাম তুমি যেদিন থেকে আমাকে দেখেছো সেদিন থেকে তুমি আমার সাথে খারাপ কিছু করার চিন্তা করছো। তুমি যাই করো না কেন তুমি আমার দেহ পাবে কিন্তু মন পাবে না। আকি এটা শুনে তো নিজের উপরে বিশ্বাসই করতে পারছিল না যে সবাই তার ব্যাপারে এত খারাপ চিন্তা করে। তারপর আকি তাকে শান্ত করে বলে, প্রথমত আমি তোমার সেনপাইয়ের সাথে কোনো ডিল করিনি, আর দ্বিতীয়ত এই ফালতু ড্রামা ক্লাব নিয়ে আমার কি লাভ হবে? কিন্তু তুমি যেটা বলেছো তোমার মন পাবো না কিন্তু দেহ পাবো, এই আইডিয়াটা কিন্তু খুব একটা খারাপ না। আকি তখন তাদের বুঝাতে থাকে, তোমরা সবাই অনেক পরিশ্রম করেছো কিন্তু সেটা সঠিক নিয়মে নয়, যার কারণে তোমাদের ক্লাবের অবস্থা খুবই খারাপ। তোমরা এখানে লাঞ্চ টাইমেও প্র্যাকটিস করছো, এটা তোমাদের ডেডিকেশন দেখায়, কিন্তু সঠিক ডিরেকশন ছাড়া প্র্যাকটিস করে কোনো লাভ হবে না। আমি জানি তোমাদের এই ড্রামা ক্লাবকে কিভাবে জিতানো যাবে। তারপর আকি তাদের কাছে পুরো প্ল্যানটা তুলে ধরে। সে বলে, এই 4টি সমস্যা যেটা তোমরা প্রতিনিয়ত করো। প্রথমত অ্যাক্টিং স্কিল, মানে অভিনয়ের উন্নতি করতে হবে। এখন যেই অভিনয় রয়েছে সেটা একদমই ভালো নয়। দ্বিতীয়ত স্ক্রিন ক্লিন, মানে নাটকের উপস্থাপনা আরো ভালো করতে হবে, মানে তোমরা যখন অ্যাক্টিং করো তার শুরুতে উপস্থাপনা ভালো হয় না। তৃতীয়ত স্টেজ ডিজাইন, মানে মঞ্চটা অনেক সুন্দর করে করতে হবে যাতে মানুষ এটার উপর আকর্ষণীয় হয়। আর চতুর্থ হচ্ছে মিউজিক, মানে একটা ভালো পারফরমেন্সের জন্য মিউজিক খুবই জরুরি। এগুলো শুনে ড্রামা ক্লাবের মেয়েরা বলে, আমরা এত কিছু কিভাবে ম্যানেজ করব? তখন আকি তাদের বলে, তোমাদের এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমাদের টিমের লোকেরা এগুলোর ব্যবস্থা করে দিবে। তারপর সে এক এক করে সবাইকে তার কাজ দিয়ে দেয়। উজুমিকে প্রোগ্রামিং এবং স্টেজ ডিজাইন নিয়ে কাজ করবে, আর অতই সেনপাই সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে মিউজিকটা দেখবে। সবাই আকির এই প্রস্তুতি দেখে মুগ্ধ হয়ে যায় আর অনেক প্রশংসা করতে থাকে। তারপর মিডোরি বলে, বুঝলাম এগুলো সব তুমি ম্যানেজ করে দিবে, কিন্তু গল্পটার কি হবে? যদি গল্প ভালো না হয় তাহলে আমাদের এই পরিশ্রমের কোনো লাভ হবে না। আকি তখন মুচকি হেসে তার লেখা একটা স্ক্রিপ্ট তাদের পড়তে দেয়। ড্রামা ক্লাবের মেম্বাররা এই স্ক্রিপ্টটা পড়ে কাঁদতে শুরু করে আর তারা বুঝতে পারে এই স্ক্রিপ্টটা একদমই পারফেক্ট আর আমরা এটাতেই কাজ করব। এরপরে যখন সবাই আকির প্ল্যানের সাথে একমত হয়ে যায় ঠিক তখনই মিডোরি উঠে বলে, এগুলো ছাড়া কি তোমার অন্য কোনো সিক্রেট প্ল্যান আছে? আকি তখন একটু মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই আছে। এরপর সে তাদের অন্য একটি রুমে নিয়ে যায় যেখানে আগে থেকেই একটি মেয়ে অপেক্ষা করছিল। মেয়েটি বলে, তোমরা আমাকে ইনস্ট্রাক্টর বলে ডাকতে পারো। আকি তাদের জানায়, আমি এর নাম অথবা কোনো ধরনের পরিচয় তোমাদের বলতে পারবো না, এটা একটা সিক্রেট, কিন্তু একটা জিনিস তোমাদের করতে হবে, সেটা হচ্ছে ওর প্রতি বিশ্বাস রাখা।
রাখতে হবে। ও কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মেয়ে। তোমরা একটা জিনিস নোটিস করেছো, এই ইনস্ট্রাক্টর হচ্ছে আমাদের ইরোহা। যদিও তার চোখ ডাকা, কিন্তু তোমরা তো দেখেই বুঝতে পেরেছো। যাই হোক, আকিদাকে এই মিশনে অংশগ্রহণ করিয়েছে যাতে সে তার ট্যালেন্ট ব্যবহার করতে পারে এবং তাদের দুজনের সম্পর্কটাও স্বাভাবিক হয়। আর এখানে শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটি। ভিডিওটা কিরকম লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর 11 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ড্রামা ক্লাবের দৃশ্য দেখতে পাই, যেখানে আকি এবং ইরোহা সহ ড্রামা ক্লাবের সব মেম্বাররা ছিল। তখন ইরোহা তাদের সবাইকে স্টেজে উঠে তার কিছু পারফরমেন্স দেখাচ্ছিল, কিন্তু সে কি ধরনের ড্রামা করছিল সেটা বোঝা খুবই মুশকিল। এরপর তার অভিনয় শেষ হয়ে গেলে সেখানে থাকা সবাই তার পারফরমেন্স দেখে ভীষণভাবে ইমপ্রেস হয়ে যায়। এরপর আকি আমাদের জানায় এখন থেকেই আসল প্রস্তুতি শুরু হচ্ছে। আকি তার লেখা স্ক্রিপ্টটা ড্রামা ক্লাবের সদস্যদের এক এক করে সবাইকে দিয়ে দেয়। স্ক্রিপ্টটা হাতে পেয়ে সবাই একটু নার্ভাস হয়ে পড়ে, কারণ এইটা তাদের আগের স্ক্রিপ্ট থেকে অনেকটা ইউনিক এবং চ্যালেঞ্জিং ছিল। কিন্তু নার্ভাসনেসের পাশাপাশি তাদের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনাও কাজ করছিল। এরপর তারা পারফরমেন্স ভালো করার জন্য তাদের সেরাটা দিয়ে দেয়। তারা শুধু অভিনয় নয়, বরং নাটকের ব্যাকগ্রাউন্ড, স্টেজ, মিউজিক, লাইটিং এবং ইত্যাদি বিষয়ে তারা মনোযোগ দেয়। তাদের সাথে আকির টিম অর্থাৎ উজুমি এবং অতই সমানভাবে তাদের সেরাটা দিচ্ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি আকি লুকিয়ে লুকিয়ে ড্রামা ক্লাবের মেয়েদের অভিনয় দেখছিল। মেয়েরা খুব ভালোভাবে পারফরমেন্স করছিল, কিন্তু তাদের অভিনয়টা সেরকম হচ্ছিল না। তাদের এত খারাপ অভিনয় দেখে ইরোহা রেগে গিয়ে তাদের উপর চিৎকার করতে থাকে। তার এই রাগ দেখে আকি এবং মিডোরি দুজনেই ভয় পেয়ে যায়, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। এরপরে ইরোহা মিডোরিকে তার কাছে ডেকে আনে এবং তার গল্পের চরিত্রটা সুন্দরভাবে বুঝাতে থাকে। সে মিডোরিকে বলে দেয় তোমার গল্পের চরিত্রের সাথে তোমার অভিনয়ের কোনো মিল নাই, মানে তোমার অভিনয়ে কোনো ধরনের ইমোশন অথবা ডায়ালগের মিল নেই, আর তুমি যেভাবে অ্যাক্টিং করছো সেটার সাথে গল্পের ক্যারেক্টারের অভিনয়ের কোনো মিল নাই। ইরোহার কাছ থেকে নিজের ভুলগুলো এভাবে জানতে পেরে মিডোরি একটুও রাগ হয় না, বরং সে ইরোহাকে ধন্যবাদ জানায় এবং বলে আমি সামনে থেকে চেষ্টা করব যাতে আমার এই ভুলগুলো আর না হয়। এরপর ইরোহা অন্য একটি মেয়ের দিকে এগোতেই হঠাৎ করে মেয়েটি পড়ে যেতে থাকে এবং তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। মিডোরি চিন্তিত হয়ে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? মেয়েটি দুর্বলভাবে উত্তর দেয় হ্যাঁ আমি একদম ঠিক আছি, মানে আমি সকাল থেকে অভিনয়ে এতটা ডুবে গিয়েছিলাম যে নাস্তা করতে ভুলে গিয়েছি। এটা শুনে ইরোহা তাকে লাঞ্চ করে নিতে বলে, কিন্তু মেয়েটি ইরোহার কথা মানে না আর জানায় আমি আরো কিছুক্ষণ প্র্যাকটিস করতে চাই এবং তারপর গিয়ে লাঞ্চ করব। এই দৃশ্যটা দেখে বোঝা যায় ড্রামা ক্লাবের মেয়েরা তাদের পারফরমেন্স নিয়ে কতটা সিরিয়াস। তারা নিজেদের চিন্তা না করে অভিনয়ের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এরপর আমরা দেখি মাশিরো ড্রামা ক্লাবের দরজার সামনে এসে এক দৃষ্টে আকির দিকে তাকিয়ে থাকে। আকি মাশিরোকে দেখে বেশ আশ্চর্য হয়ে যায় আর বাইরে এসে বলে আমি তো মনে করেছিলাম তুমি বাসায় চলে গিয়েছো, মানে তুমি প্রত্যেকদিন আমার জন্য অপেক্ষা করো একসাথে বাসায় যাওয়ার জন্য, কিন্তু আজকে আমার অনেক দেরি হবে তাই তুমি একা বাসায় চলে যাও। মাশিরো একটু লজ্জার সাথে বলে আমি কেন তোমার জন্য অপেক্ষা করতে যাব, আমি তো শুধু ড্রামা ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম। তারপর সে আকির হাতে একটা খাবারের বক্স ধরিয়ে দেয় আর মিষ্টি গলায় বলে শুধু কাজ করলে হবে না, নিজের শরীরেরও একটু খেয়াল রাখতে হবে, তা না হলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে, যেটা তোমার একদমই অপছন্দ। তখন আকি খেয়াল করে আশেপাশের কিছু ছেলেমেয়েরা তাদের দিকে তাকিয়ে রয়েছে আর নিশ্চয়ই তারা মনে মনে খারাপ কিছু ভাবছে, কিন্তু মাশিরো এগুলো কেয়ার না করে আকিকে সোজাসুজি বলে অন্যরা কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি তো আগেই তোমাকে আমার মনের কথাটা বলে দিয়েছি আর আমি জানি একদিন না একদিন তুমি ঠিকই আমার প্রেমে পড়বে। তারপর একটু সাহস করে আকিকে বলে যদিও আমি এখনো তোমার গার্লফ্রেন্ড নই, তারপরেও গার্লফ্রেন্ড হওয়ার সবগুলো অধিকার ব্যবহার করব। এই কথাটা বলার পরই মাশিরো নিজেই অনেক বেশি লজ্জা পেতে শুরু করে আর টমেটোর মতো লাল হয়ে যায়। সে এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে এখানে মাশিরো তার শান্ত স্বভাবটাকে বাদ দিয়ে নিজের মনের কথাটা আকির সামনে তুলে ধরে, যেটা তাদের দুজনের সম্পর্ককে আগে বাড়ানোর একটি রাস্তা। যাই হোক, মাশিরো চলে যাওয়ার পর আকি এতটা লজ্জা পেয়েছিল যে টমেটোর মতো তার গাল দুটো লাল হয়ে গিয়েছে। এরপর আকি যখন ক্লাসের ভিতরে ফিরে আসে তখন সে দেখতে পায় মিডোরির অভিনয় আগের থেকে অনেক উন্নতি হয়েছে। সে এখন ডায়ালগ, ইমোশন এবং অভিনয় এই সবগুলো একদম গল্পের চরিত্রের সাথে মিলিয়ে বলতে পারছে। এটা দেখে ইরোহা তার অনেক প্রশংসা করতে থাকে। তখন ক্লাবের বাকি সদস্যরাও ইরোহার খুব প্রশংসা করছিল, কারণ তার মাধ্যমেই তাদের নাটক এবং অভিনয় দুটোই একটা নতুন মাত্রা পেয়েছে। আকি এগুলো দূর থেকে দেখছিল, তখনই হঠাৎ তার চোখ পড়ে ইরোহার দিকে। সে দেখে ইরোহা সবার কাছে নিজের প্রশংসা শুনে মনে মনে খুশি হচ্ছিল। এই জিনিসটা দেখে বোঝা যায় যে ইরোহা শুধু একটা ভয়েস আর্টিস্ট নয়, বরং একজন অসাধারণ ডিরেক্টর। এরপর এখানে দৃশ্যটি চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি ইরোহা সোজা আকির বাসায় চলে আসে এবং তার বিছানায় শুয়ে পড়ে। তখন আকি তাকে বলে আমার মনে হচ্ছে তোমাকে আগে নিজের ঘরে যাওয়া উচিত, মানে তুমি সারাদিন অনেক কষ্ট করেছো যার কারণে এখন অনেক ক্লান্ত হয়ে আছো, তাই তোমাকে এখন নিজের বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। উত্তরে ইরোহা বলে এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ আমি স্কুল শেষ করে সব সময় তোমার বাসায় আসি। এরপর সে তার মোজা খুলতে লাগলে আকি কিছুটা লজ্জা পেয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। এটা দেখে ইরোহা বুঝতে পারে আকি লজ্জা পাচ্ছে, তাই সে সিদ্ধান্ত নেয় তার সাথে একটু মজা করবে। পরে ইরোহা তাকে
উত্তেক্ত করে বলে, কি ব্যাপার সেনপাই, তুমি কি আমার স্কার্টের নিচে কি আছে তা দেখতে চাও? ইরোহা এখানে কি দেখানোর কথা বলছে সেটা তোমরা সবাই বুঝে গেছো, আর যারা বুঝেনি তারা হচ্ছে দুধের ধোয়া তুলসী পাতা। যাই হোক, এই কথাটা শোনার পর আকি রেগে গিয়ে বলে, আমার ওসব দেখার কোনো আগ্রহ নেই। কিন্তু ইরোহা এখানে হার মানে না, আর বলতে থাকে, যদি তুমি আমাকে অনুরোধ করে বলো, প্লিজ ইরোহা আমাকে একবার তোমার স্কার্টের নিচে দেখতে দাও, তাহলে আমি হয়তো তোমাকে দেখাতে রাজি হব। এটা শুনে আকি আরো রেগে যায় আর তার উপরে জলের স্প্রে করতে থাকে। ইরোহা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো ধরনের ফালতু কথা বলবো না, কিন্তু আমি জানি সেনপাই তুমি চাও আমি সবসময় তোমার ঘরে থাকি, তুমি চাও না আমি এখান থেকে চলে যাই, কারণ আমি এখানে থাকলে তুমি আমার সাথে খারাপ কিছু করার চিন্তা করো, তাই না? কিন্তু আজ তোমার এই মনের আশা পূরণ হবে না, কারণ আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। ইরোহার এই অদ্ভুত কথাবার্তা শুনে আকি বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। আকি জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে? আমার মনে হচ্ছে তুমি ক্লাব নিয়ে আমার সাথে কথা বলতে চাও। ইরোহা জানায়, সত্যি বলতে ড্রামা ক্লাবের সদস্যদের দেখে আমার একটু জেলাস ফিল হয়। তারা স্টেজে উঠে সবার সামনে পারফরমেন্স করার সুযোগ পায়, আর আমি জানি আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট এবং আমি আমার কাজকে ভালোবাসি। যখন আমি কোনো ক্যারেক্টারের ভয়েস ওভার করি তখন আমি সেটাতে একদম 100% মনোযোগ দিয়ে দেই, কিন্তু এভাবে আমি সারা জীবন একটা রহস্যময় মেয়ে হয়েই থেকে যাব, যার আসল পরিচয় অথবা অস্তিত্ব কেউ জানবে না। সে আরো বলে, আমার মনে হয় আমি যেই ভয়েস ওভারের কাজটা করছি সেটাও অসাধারণ, কিন্তু এখানে আমি নিজের কোনো অস্তিত্ব অথবা পরিচয় বানাতে পারবো না। যদি এই 5th ফ্লোর অ্যালায়েন্স গেমের একজন মেম্বার হিসেবে সবার সামনে আসতে পারতাম, যদি মানুষ আমার আসল পরিচয়টা জানতে পারতো, তাহলে কতই না ভালো হতো। এই প্রথমবার ইরোহা তার মনের ভেতরের যত রকমের কষ্ট, বেদনা, আকাঙ্ক্ষা সবকিছুই আকির সামনে প্রকাশ করে দেয়। সে শুধু পর্দার আড়ালে থাকতে চায় না, সে চায় মানুষ তার প্রতিভাকে চিনুক। এই কথাগুলো শুনে আকি তার কষ্টগুলো বুঝতে পারে। সে ভাবে ইরোহা যা বলেছে সেটা ভুল নয়, তার মতো একজন ট্যালেন্টেড মেয়ে পর্দার আড়ালে থাকার উপযুক্ত নয়। এরপর আকি তাকে আস্থার মাধ্যমে বলে, তুমি চিন্তা করো না, আমি এই বিষয়ে তোমাকে সাহায্য করব। তারপর আকি তাকে একটা প্ল্যান বলে, আমরা যে গেমটা তৈরি করছি সেটা আমাদের সবার জন্য। এখানে আমরা কোনো ধরনের বাধা ছাড়াই নিজেরা নিজেদের প্রতিভা দেখাতে পারবো, আর যেহেতু এই ইচ্ছাটা তোমার, তাই আমি এটা পূরণ করব। আকির কথা শুনে ইরোহা মুচকি হাসি দেয় আর বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি এই গেমটাতে অনেক জনপ্রিয় এবং সফল হয়ে দেখাবো। এরপর দৃশ্যটা বদলে যায় আর আমরা একটি নতুন মেয়েকে দেখি। সে মাসিরোর দরজার সামনে এসে কলিং বেলটা বাজায়। ভিতর থেকে মাসিরো জিজ্ঞেস করে, কে ওখানে? তখন মেয়েটা নাটকীয়ভাবে নিজের পরিচয় দিতে থাকে। তার এই অদ্ভুত আচরণ দেখে মাসিরো তাড়াহুড়া করে তাকে ঘরের ভিতরে নিয়ে আসে এবং তার মুখ চেপে ধরে। এরপর আমাদের রুমের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে মেয়েটি চারপাশে তাকিয়ে বলে, ও বুঝে গেছি, তোমাদের গেমের নাম হচ্ছে 5th ফ্লোর অ্যালায়েন্স, কারণ এই গেমের সব মেম্বাররা 5 তলায় থাকো, তাই না? তখন মাসিরো তাকে সাবধান করে বলে, কেউ যাতে জানতে না পারে আমি মাকি গায়ে নামাকো, আর 5th ফ্লোর অ্যালায়েন্স গেমের মেম্বাররা এই বিল্ডিং এ থাকে, তাই এখানে এত চেঁচামেচি করা যাবে না। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, মানে মাসিরোই হচ্ছে 5th ফ্লোর অ্যালায়েন্স গেমের সেই রহস্যময় স্ক্রিপ্ট রাইটার, যার নাম আমরা পিছনের কিছু পর্বগুলোতে শুনতে পেয়েছিলাম। এরপর সিন শিফট হয়, আমরা দেখি মেয়েরা স্টেজে উঠে তাদের ফাইনাল রিহার্সেল করছে, যেটা তাদের লাস্ট প্রস্তুতি ছিল। তাদের অভিনয়টা এক কথায় অসাধারণ ছিল, যেটা দেখে সবাই খুশি হচ্ছিল। এরপর আমরা উজুমিকে দেখতে পাই। সে আকিকে জিজ্ঞেস করে, তোর আর ইরোহার মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? মানে কিছুদিন ধরে ইরোহাকে তোর সাথে একদমই দেখা যায় না। আকি হতাশা নিয়ে বলে, আমরা আবার আগের পরিস্থিতিতে পৌঁছে গেছি। মানে ও কোনো কিছু না বলেই আমার ঘরের ভিতরে ঢুকে পড়ে আর আমার সাথে উল্টাপাল্টা বিষয় নিয়ে মজা করতে থাকে। তখন উজুমি মজা করে বলে, এটা তো ভালো কথা, তাই না? মানে ভাই বোনের সম্পর্ক ভালো হচ্ছে, নাকি তোর মনে ওর জন্য সত্যি সত্যি কোনো ফিলিংস রয়েছে? আকি তার এই কথা মাথায় নেয় না আর মনে মনে ভাবে মাসিরোর অনুভূতির কথাও তার মাথায় রাখা উচিত। উজুমি আরো বলে, ভাই তুই তোর এই লাভ ট্রায়াঙ্গেলটা একটু সামলে রেখস। এরপর আকি ড্রামা ক্লাবে গেলে মিডোরি তার কাছে আসে আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই ক্লাবে আসার পর থেকে আমাদের পারফরমেন্স অনেক ভালো হয়ে গিয়েছে। সত্যি বলতে তুমি এখানে আছো তাতেই আমি অনেক খুশি। আকি বলে, তোমাদের পারফরমেন্স ভালো হয়েছে কারণ তোমরা এর জন্য দিন রাত খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করেছো, আর এখানে আমার কোনো হাত নেই। যদি তোমরা পরিশ্রম না করতে তাহলে আমার বুদ্ধি দিয়ে কোনো লাভ হতো না। আকির কথা শুনে মিডোরি অনেক খুশি হয় আর বলে, স্টেজে আমরা আমাদের সম্পূর্ণটা দিয়ে পারফরমেন্স করব। এখানে মিডোরি একটা মজার কথা বলে যে তোমাকে এবং আমার বোন সুমিকে নিয়ে আমার এখনো একটু একটু সন্দেহ হয়। তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, যদি তুমি আমার বোনের সাথে উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এগুলো বলে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আকি তখন ভাবতে থাকে, আমি কি এতটাই খারাপ যে সব মেয়েরা আমার ব্যাপারে এইগুলো ভাবতে থাকে? এরপর সে সন্ধ্যার সময় ক্লাবের ভিতরে ঢোকে আর দেখে সেখানে থাকা সবাই কোনো একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছে। এটা দেখে আকি জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? সুমিরে সেনপাই বলে, ইয়ামাদা নামের যেই মেয়েটি নাটকের গুরুত্বপূর্ণ একটা অভিনয় করার কথা ছিল তার শরীরটা অনেক খারাপ এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর কালকের যে অভিনয়টা হবে সেটার ভিতরে সে পারফরমেন্স করতে পারবে না। এটা শুনে তাদের সবার মন ভেঙে যায়। তখন মিডোরি জানায়, আমি যদি তাদের সবাইকে এভাবে চাপ না দিতাম তাহলে এরকমটা হতো না। এত কম সময়ে একজন অভিনেত্রীকে চেঞ্জ করা একেবারেই অসম্ভব। এতদিনের সব পরিশ্রম নষ্ট হতে চলেছে বলে সবাই হতাশ হয়ে পড়ে। আকি এই পরিস্থিতিটা দেখে মনে মনে ভাবতে থাকে, এই দুঃসময় আমাদের শুধু একজনই বাঁচাতে পারবে। অন্যদিকে ইরোহা একা বসে আকির কথাগুলো ভাবছিল, তোমার মধ্যেও অনেক ট্যালেন্ট রয়েছে আর এমন একটা সময়
সময় আসবে যখন তোমার এই ট্যালেন্টটা অন্যদের দরকার পড়বে। ইরোহা বুঝতে পারে তার সময় অবশেষে এসে পড়েছে। সে ক্লাবরুমের সবার সামনে এগিয়ে যায় আর চোখের চশমাটা এবং মাথার টুপিটা খুলে ফেলে। ইরোহাকে দেখে ক্লাবের সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ এতদিন ধরে তারা যার সাথে কাজ করছিল সে যে তাদেরই স্কুলের একজন ছাত্রী সেটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। অন্যদিকে আকি এবং অতই সেনপাই এটা দেখে খুব খুশি হয়। ইরোহা তাদের সবাইকে জানায়, আমি তোমাদের সবাইকে সাহায্য করব আর ইয়ামাদার জায়গায় পারফরমেন্স করব। মিডোরি অবাক হয়ে জিজ্ঞেস করে, এতে তোমার কোনো সমস্যা হবে না তো? ইরোহা নিজের উপর বিশ্বাস রেখে বলে, আমার কিচ্ছু হবে না, আমি সবকিছু সামলে নিতে পারবো, তোমরা শুধু আমার উপর ভরসা রাখো। ইরোহার মুখে এই কথা শুনে মিডোরি এবং ক্লাবের সব সদস্যরা খুব খুশি হয়। তারপর ইরোহা মিডোরিকে জিজ্ঞেস করে, তো এখন তাড়াতাড়ি বলো, তোমরা কি আমাকে এই ড্রামা ক্লাবের পারফরমেন্সের জন্য অংশগ্রহণ করবে? এটা শুনে মিডোরি এতটা খুশি হয় যে তার চোখ থেকে পানি পড়তে থাকে আর বলে, তুমি যদি আমাদের দলে অংশগ্রহণ করো তাহলে আমরা খুব খুশি হব। এটা শুনে ড্রামা ক্লাবের বাকি মেম্বাররাও অনেক খুশি হয়ে যায়। তারপর ইরোহা সবার দিকে তাকিয়ে বলে, এবার আমি তোমাদের দেখাবো আসল পারফরমেন্স কাকে বলে। আর এই সাসপেন্সের সাথে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আর তোমরা এখন স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে হাদি। সে অনেক অসুস্থ, তোমরা সবাই তার জন্য দোয়া করবা যাতে মহান রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেয়, আমিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইনফর্মির 12 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা আকিকে দেখতে পাই। সে ইরোহাকে দেখার জন্য প্র্যাকটিক্যাল রুমে যায়, কারণ আজ তাদের স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল হাই স্কুল ড্রামা। আকিকে দেখে ইরোহা জিজ্ঞেস করে, সেনপাই আমার মেকআপটা কেমন হয়েছে আর আমাকে কি কিউট লাগছে? এরপর একটু দুষ্টুমি করে সে আবার বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তো একটা ভার্জিন। এসব দেখে তো তোমার খুব ভালো লাগার লাগে, তাই না? এর জবাবে আকি হালকা অঙ্গভঙ্গি করে বলে, ঠিকঠাকই লাগছো, মানে তোমাকে সব সময় যেমন দেখায় এখনো ঠিক সেরকমই দেখাচ্ছে। আকির এই কথা শুনে ইরোহার মনটা খারাপ হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, সব সময় এত অ্যাটিটিউড দেখাও কেন? একটু তো প্রশংসা করতে পারো। এত কষ্ট করে ড্রেস পরেছি, মেকআপ করেছি, আর তুমি এটাকে শুধু ঠিকঠাক বলে চালিয়ে দিচ্ছ। আকি শান্ত গলায় জবাব দেয়, তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি যে সারাক্ষণ তোমার প্রশংসাই করে যাব? এই কথা শুনে ইরোহার মুখটা কালো হয়ে যায়। সে ঠোঁট বাঁকিয়ে বলে, আমি জানি তোমার জীবনে আমার মতো এত সুন্দর আর কিউট মেয়ে আসতে পারে না, কারণ তুমি একটা ভার্জিন। এই পুরো দৃশ্যটা দেখেই আমরা বুঝে যাই ইরোহা আসলে আকির কাছ থেকে একটু প্রশংসা শোনার জন্যই এসব করছে। আর এই টানাপোড়েনের মধ্যে দিয়েই তাদের দুজনের সম্পর্কটা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এরপর ইরোহা একটু খোঁচা দিয়ে আকিকে বলে, আমি জানি তুমি কোনোদিনই মেয়েদের সাথে ওইসব করতে পারবে না। এখানে ইরোহা ওইসব বলতে কি বোঝাতে চেয়েছে সেটা তোমরা সবাই বুঝে গেছো, কারণ তোমরাও সবাই হচ্ছ টাকলামুরা। কিন্তু ইরোহার মুখ থেকে এই কথাটা শোনার সাথে সাথেই আকির স্বভাব একদম পাল্টে যায়। সে হঠাৎ সিরিয়াস কণ্ঠে বলে, ইরোহা একটা কথা আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি ভার্জিন নই। আকির মুখ থেকে এই কথা শুনে ইরোহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এতদিন ধরে আকিকে নিয়ে তার মনে যে ধারণা ছিল সেটা এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না আর আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করে, তুমি কি সত্যি বলছো? মানে তুমি যা বলছো সব মিথ্যে, তাই না? তখন আকি রেগে গিয়ে বলে, তুমি এমন রিয়াকশন দিচ্ছ কেন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? এরপর সে ভার্জিনিটি নিয়ে কিছু অদ্ভুত যুক্তি দিতে শুরু করে। আকি বোঝানোর চেষ্টা করে, দেখো আমি শারীরিকভাবে কোনো মেয়ের সাথে কিছু করিনি, কিন্তু মানসিকভাবে আমি নিজেকে ভার্জিন মনে করি না। তার এই কথা শুনে ইরোহা আরো বেশি রেগে যায়। সে চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি ধরনের ফালতু কথা বলছো? তারপর এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ তুমুল ঝগড়া চলতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ঝগড়ার সমাপ্তিটা হয় একেবারেই অপ্রত্যাশিত আর অদ্ভুত একভাবে। এরপর ইরোহা একটু খোঁচা দিয়ে আকিকে বলে, আজ থেকে আমি তোমাকে ভার্জিন সেনপাই বলেই ডাকবো, আর তুমি আমার ওপর কোনো রাগ দেখাতে পারবে না। ইরোহার সাথে তর্কে না পেরে আকি শেষ পর্যন্ত তার কথাতেই রাজি হয়ে যায়। কিন্তু তারপর আকি হঠাৎ সিরিয়াস হয়ে যায়। সে ইরোহাকে জিজ্ঞেস করে, তুমি যে নিজের আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে দিলে তাতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? ইরোহা আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, না আমি একদম ঠিক আছি, আর আমি যদি কোনো বিপদে পড়িও তুমি তো আমাকে বাঁচাতে আসবেই। ঠিক সেই মুহূর্তেই তাদের ক্লাস টিচার সুমিরে সেন্সে ভীষণ আতঙ্কিত অবস্থায় রুমের ভেতর ঢোকে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে জানান নাটকের প্রধান চরিত্রে যে অভিনয় করছিল অর্থাৎ মিদোরি, সে হয়তো সময় মতো স্কুলে আসতে পারবে না। এরপর সুমিরে সেন্সে পুরো ঘটনাটা ব্যাখ্যা করেন। মিদোরি স্কুলে আসার পথে রাস্তায় এক অসুস্থ মহিলাকে দেখতে পায়। সে আগে ওই মহিলাকে সাহায্য করে হাসপাতালে পৌঁছে দেয়, কিন্তু এরপর যখন সে রেল স্টেশনে যায় তখন দেখে খারাপ আবহাওয়ার কারণে সব ট্রেন বন্ধ। ট্যাক্সি ধরার চেষ্টা করলেও সে কোনো ট্যাক্সি পায়নি। এই কথাগুলো বলতে বলতেই সুমিরে সেন্সে কান্নায় ভেঙে পড়েন। আর এই খবরটা ক্লাবের বাকি সদস্যরা জানতে পারার সাথে সাথেই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মিদোরি ছিল তাদের নাটকের মূল আকর্ষণ, মানে নাটকের প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল একমাত্র মিদোরিরই। এখন যদি সে নাটকে অংশ নিতে না পারে তাহলে এতদিনের পরিশ্রম সবকিছুই যেন ধুলোর সাথে মিশে যাবে। এই কথা ভেবেই আকির মনে
মনে হয় সত্যি এটা একটা ভীষণ বড় সমস্যা। সে বুঝতে পারে এখন তাকে কিছু একটা করতে হবে। অন্যদিকে সুমিরে সেন্সে কান্নায় ভেঙে পড়েন আর বলতে থাকে এতদিনের স্বপ্ন আর পরিশ্রম সবকিছু যেন এক মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই আকি এগিয়ে এসে বলে, সেন্সে আমি একবার মিদরির সাথে কথা বলতে চাই। এরপর ফোন কানেক্ট হওয়ার পর আমরা মিদরিকে দেখতে পাই বৃষ্টির মধ্যে পাগলের মতো দৌড়াচ্ছে সে। চোখে জল, গলায় কান্না, কাঁপা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দাও, আমি হয়তো সময় মতো স্কুলে পৌঁছতে পারবো না, আমার জন্যই তোমাদের সবার এতদিনের পরিশ্রম নষ্ট হয়ে গেল, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আকি তাকে শান্ত করে বলে, এতে তোমার কোনো দোষ নেই, এটা আমাদের সবার ভাগ্য। কিন্তু মিদরি তার কথা মানতে চায় না। সে কাঁদতে কাঁদতে বলে, আমি যদি ওই মহিলাকে সাহায্য না করতাম তাহলে আজ সময় মতো স্কুলে পৌঁছাতে পারতাম। এই মুহূর্তে আকি এমন একটা কথা বলে যা তার চরিত্রকে অনেক পরিণত করে তোলে। সে দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কাজটাই করেছো। তুমি যদি ওই গর্ভবতী মহিলাকে সাহায্য না করে চলে আসতে তাহলে সারা জীবন নিজেকেই দোষারোপ করতে। তুমি একজন ভালো মনের মানুষ, এই কারণেই আমরা সবাই তোমাকে বিশ্বাস করি। তাই এভাবে বারবার নিজেকে দোষ দিও না। আকির কথাগুলো একেবারে গিয়ে লাগে মিদরির মনে। সে বুঝে যায় মানবিকতার চেয়ে এই পৃথিবীতে বড় কিছু হতে পারে না। এরপর আকি তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই চাও এই নাটকটা সম্পূর্ণভাবে সফল হোক? মিদরি এক মুহূর্তেও না ভেবে উত্তর দেয়, হ্যাঁ আমি অবশ্যই এটা চাই। তখন আকি আবার বলে, তুমি যদি স্টেজে নাও থাকো তবুও যদি নাটকটা সম্পূর্ণ হয় তাহলেই তো আসল সাফল্য, তাই না? মিদরি আকির কথায় রাজি হয়ে যায়, কারণ নিজের অভিনয়ের চেয়েও অন্যদের এতদিনের পরিশ্রম তার কাছে অনেক বেশি মূল্যবান। আর ঠিক এই কথাটাই সে আকিকে জানায়। তার উত্তর শুনে আকি হালকা মুচকি হাসে, তারপর বলে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব, মানে আমি নিজেই স্টেজে পারফর্ম করব, তোমাদের ক্লাবের একজন সদস্য হয়ে। এই কথা শুনে মিদরি ভীষণ অবাক হয়ে যায়, কারণ আকি তো এই নাটকের জন্য কোনো প্র্যাকটিসই করেনি। কিন্তু আকি আত্মবিশ্বাসের সাথে বলে, হয়তো আমার স্কিল খুব ভালো নয় কিন্তু আমার বিশ্বাস আছে আমি এটা করতে পারবো। এই কথা শুনে সেখানে থাকা সবাই আকির ওপর ভরসা করে, কারণ তারা জানে আকি যা বলে সেটা সে করে দেখায়। পরের দৃশ্যে আমরা দেখি ইরোহা খুব যত্ন করে আকির মেকআপ করছে। তখন আকি মনে মনে নাটকের ডায়লগগুলো মুখস্থ করার চেষ্টা করছে। ইরোহা আকির মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই মুহূর্তে সেনপাইকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর আর কিউট লাগছে। হঠাৎ করেই তার মুখ থেকে বেরিয়ে আসে, সেনপাই আপনাকে সবসময় মেকআপ করা উচিত, এতে আপনাকে সত্যিই অনেক সুন্দর লাগে। এর উত্তরে আকি বিরক্ত গলায় বলে, এই ফালতু জিনিসে সময় নষ্ট করার কোনো ইচ্ছেই আমার নেই। এই কথা শুনে ইরোহা একটু রেগে যায়। সে বলে, মেকআপে সময় নষ্ট বলা বন্ধ করো, কারণ আজ যদি মেকআপ না থাকতো তাহলে আমাদের মতো মেয়েদের সমাজে কেউই দাম দিত না, বিশেষ করে তোমার মতো ছেলেরা। হঠাৎ করেই একটি মেয়ে এসে খবর দেয় পারফরমেন্সের সময় হয়ে গেছে, তাই স্টেজে যাওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তী সিনে আমরা দেখি আকি আর ইরোহা পুরোপুরি প্রস্তুত হয়ে পারফরমেন্সের জন্য দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সুমিরে সেন্সে আসে এবং বলে, নিজেদের ওপর ভরসা রাখো, এতদিনের পরিশ্রম কোনোভাবেই বৃথা যেতে দেব না, আর আমরা সবাই তোমাদের সাপোর্ট করব। আকি যখন স্টেজের পর্দা সরিয়ে দর্শকের ভিড় দেখে তখন হঠাৎ সে একটু ঘাবড়ে যায়। ইরোহা তাকে মোটিভেটেড কণ্ঠে বলে, সেনপাই ভয় পাওয়ার কিছু নেই, আমি জানি তুমি এটা করতে পারবে। ইরোহার এই বিশ্বাস দেখে বোঝা যায় তারা একে অপরের কতটা কাছে আছে। অন্যদিকে দর্শকদের মধ্যে আমরা মাসিরোকেও দেখতে পাই। সে জানতে পেরেছে যে আজকের ন্যাশনাল হাই স্কুল ড্রামাতে প্রধান চরিত্রে পারফর্ম করবেন ইরোহা, তাই সে পারফরমেন্স দেখতে এসেছে। এরপর ফাইনালি নাটক শুরু হয়। স্টেজের ব্যাকগ্রাউন্ড এত সুন্দর এবং হাই কোয়ালিটির ছিল যে দর্শকরা তাকিয়েই মুগ্ধ হয়ে যায়। এরপর স্টেজে প্রবেশ করে আকি। সে এক এক করে নিজের ডায়লগগুলো বলতে শুরু করে। আকিকে স্টেজে দেখে মাসিলোক বেশ আশ্চর্য হয়। সে ভাবতে থাকে আকি এখানে কি করছে, আর সে কি সত্যি ন্যাশনাল হাই স্কুল ড্রামাতে পারফর্ম করবে। নাটকের শুরুতে গল্পের নায়ক আর নায়িকা দুজনের মধ্যেই ঝগড়া চলছে, কারণ নায়ক ভাগ্যের ওপর বিশ্বাস রাখে না কিন্তু নায়িকা রাখে। এই দৃশ্যটি দেখে মাসিরোর মনে পড়ে যায় আমাদের শুরুর আলাপটাও ঠিক এরকম ভাবেই হয়েছিল। পরবর্তী দৃশ্যে ইরোহা কেকের ওপর কিছু ডিজাইন করার চেষ্টা করে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তখন আকি এগিয়ে এসে তাকে সাহায্য করে, যার কারণে কেকটা দেখতে আগের চেয়ে অনেক সুন্দর হয়ে ওঠে। এই দৃশ্যগুলো মাসিরোর মনকে অশান্ত করে তোলে, কারণ সে আকি আর ইরোহার মধ্যে এমন এক ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছিল যা স্ক্রিপ্টে লেখা সম্পর্কের থেকে একেবারেই আলাদা। এরপর আসে গল্পের মূল কাহিনী। আকি আর ইরোহা একে অপরকে কেক খাইয়ে দেয় এবং রোমান্টিক ডায়লগ বলতে থাকে। এরপর একে অপরের হাত ধরে নাচে আর নিজেদের মনের অনুভূতির কথা প্রকাশ করে। এই দৃশ্যগুলো দেখে মাসিরোর ভেতরটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নাটকের ক্লাইম্যাক্সে স্ক্রিপ্ট অনুযায়ী তাদের দুজনের কিস করার কথা ছিল, তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এই দৃশ্য দেখে মাসিরো লজ্জায় লাল হয়ে যায় আর মনে মনে ভাবে ওরা দুজন কি পাগল হয়ে গেছে, এখানে কি করতে চাইছে। নাটকের এক পর্যায়ে ইরোহা বলে, আমি আর এই স্কুলে থাকতে পারবো না, কারণ আমাকে এখান থেকে চলে যেতে হবে, আর এটাই তোমার আর আমার শেষ দেখা। এই কথা বলেই সে স্টেজ ছেড়ে চলে যেতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো হল ঘরটা নিঃশব্দতায় ডুবে যায়। ঠিক তখনই আকি তার হাতটা ধরে ফেলে আর দৃঢ় কণ্ঠে বলে, আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো আমরা দুজনে একসাথে কত সময় কাটিয়েছি, একসাথে খেয়েছি, একসাথে কত কষ্ট সহ্য
করেছি, আর এখন তুমি বলছো এটাই আমাদের শেষ দেখা। একটু থেমে সে বলে, সত্যি বলতে ইরোহা, আমি তোমার সাথে আজীবন এভাবেই থাকতে চাই। এই কথা শুনে ইরোহা এক দৃষ্টিতে আকির দিকে তাকিয়ে থাকে, তারপর ফিসফিস করে বলে, আই লাভ ইউ। এই একটি লাইনের সাথেই পুরো মঞ্চের আবহাওয়া মুহূর্তেই বদলে যায়। দূর থেকে সবটা দেখে মাসিরোর মনে আর বিন্দু মাত্র সন্দেহ থাকে না। সে বুঝে যায় এই মুহূর্তে ইরোহা কোনো অভিনয় করছে না, তার বলা প্রতিটি কথাই উঠে এসেছে তার মনের গভীর থেকে। মাসিরোর মনে তখন ভেসে ওঠে অতীতের সেই সব মুহূর্ত, যখন ইরোহা সবসময় আকির আশেপাশে থাকার চেষ্টা করত, অজুহাত খুঁজে খুঁজে তার পাশে এসে দাঁড়াতো। সে বুঝে যায় আকি হয়তো এখনো অভিনয়ের ভেতরেই আছে, কিন্তু ইরোহার চোখের দৃষ্টি, মুখের ভাব আর কণ্ঠস্বর সবকিছু মিলিয়ে স্পষ্ট হয়ে ওঠে কথাগুলো এসেছে তার মনের গভীর থেকে। ধীরে ধীরে আকি ইরোহাকে নিজের বুকে টেনে নেয় আর দৃঢ় স্বরে বলে, আমি তোমাকে নিজের কাছ থেকে কখনো দূরে যেতে দেব না। ঠিক সেই মুহূর্তেই পর্দা নামে আর নাটকের সমাপ্তি ঘটে। পর্দা নামার সাথে সাথেই পুরো অডিটোরিয়াম মুহূর্তের মধ্যেই তুমুল হাততালিতে ফেটে পড়ে। দর্শকরা একে একে দাঁড়িয়ে যায়, কারণ আকি আর ইরোহার পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল। পারফরমেন্স শেষ হতেই সবাই তাদের প্রশংসায় মেতে ওঠে। উজুমি অবাক হয়ে বলে, আমি তো ভাবতেই পারিনি ইরোহার মধ্যে এত ট্যালেন্ট আছে। এরপর সুমিরে সেন্সে চোখের জল সামলাতে না পেরে কেঁদে কেঁদে তাদের দুজনকে ধন্যবাদ জানায়। তিনি বলেন, তোমরা না থাকলে আজ আমাদের এই সম্মানটুকুও থাকতো না। নাটক শেষ হওয়ার পর মিদরি ও বাকি সদস্যরাও এসে আকি আর ইরোহাকে ধন্যবাদ জানায়। সবাই একে একে বলে নাটকটা তাদের প্রত্যাশার চেয়েও অনেক ভালো হয়েছে। ঠিক তখনই মিদরি বলে ওঠে, তোমরা কি মাকিগাই সেন্সিকে ধন্যবাদ জানাতে ভুলে যাচ্ছ নাকি? কারণ এই নাটকের স্ক্রিপ্টটা যে মাকিগাই নিজেই লিখেছিলেন। সবকিছু শেষ হওয়ার পর আমরা আকি আর ইরোহাকে একসাথে দেখতে পাই। ইরোহা হালকা অভিযোগের সুরে আকিকে মনে করিয়ে দেয়, সেনপাই তুমি তো কিছু বলছো না, তুমি তো বলেছিলে আমি ভালো পারফর্ম করলে কিছু বলবে। আকি মুচকি হেসে তার অনেক প্রশংসা করে। এরপর ইরোহা আবার নিজের পুরনো রূপে ফিরে আসে আর আগের মতোই আকিকে জ্বালাতন করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই সে সিরিয়াস হয়ে যায় আর বলে, সত্যি বলতে এখন আমার একটু ভয় লাগছে, কারণ মা যদি এসব জানতে পারে তাহলে কি প্রতিক্রিয়া দেবে কে জানে। এরপর একটু লজ্জা পেয়ে সে ধীরে বলে, নাটকের সময় তুমি যখন আমার হাতটা ধরেছিলে তখন আমার সত্যিই খুব ভালো লেগেছিল। সে আরো বলে, আমি জানি আমি তখন অভিনয় করার চেষ্টা করছিলাম, কিন্তু আই লাভ ইউ কথাটা আমি মন থেকেই বলেছিলাম। এই কথা শুনে আকি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে শুধু ইরোহার চোখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলার সাহস পায় না। ইরোহা প্রায় তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা প্রকাশ করেই ফেলেছিল, কিন্তু পরক্ষণেই সে আবার নিজের আগের দুষ্ট রূপে ফিরে আসে আর হেসে বলে, আরে আমি তো শুধু মজা করছিলাম, আমি শুধু তোমার রিয়াকশনটা দেখতে চেয়েছিলাম। আমি নিশ্চিত এখন তোমার হার্টবিট অনেক বেড়ে গেছে, তাই না? এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। আকি একা দাঁড়িয়ে ভাবতে থাকে, এই মেয়েটার সাথে তার কিছুই করার নেই, ও একটা মাথা ব্যথা, আর সম্ভবত আজীবনের জন্য মাথা ব্যথাই হয়ে থাকবে। আকির এই হতাশ এবং স্নেহমাখা ভাবনার সাথেই এই সিজনের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের এই সিজনটি? আর এই সিজনের প্রতিটা এপিসোডে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।